বলছি, এরপরে হচ্ছে আপনার ইয়া ছিল 1024 হুম, কোনটা কোনটা বললাম? আর পিন্টারেস্টের পরে ওই যে টুইটারে পোস্ট করা 1024 না ওইটা ঠিক আছে। আর আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আপনার আরো কিছু ব্যাপার আছে, যেমন মিডিয়ামে পোস্ট করা আর্টিকেল, ঠিক আছে, আচ্ছা সেটাকে কোয়ারা হ্যাঁ কোয়ারা সেটা রেডিট এগুলো করা তো নিয়ে আসা। রেডিটে আমার আসলে রেডিটে অনেক সেন্সিটিভ মনে হয়। আমি যা দেখতে পেলাম মানে আমার তার আগেও একটা আইডি মনে হয় ব্লক হয়েছে, কি করছে জানি না, অতিরিক্ত পোস্ট করার আচ্ছা, কারণে রেডডিট আপাতত না ইয়ে করেও কোরা আর হচ্ছে মিডিয়ামে করলে কিন্তু স্ট্রং একটা ব্যাকলিঙ্ক হয়ে যায় ওটা। মিডিয়াম বলতে লোকজন ওটা তো আসলে চিনি না, মানে বাইকগুলো মনে হয় পরিচিত, হুম, বেশি নাম শুনছি। আবার আবার এদিকে হচ্ছে আপনার ইয়া যদি পিন্টারেস্টে কিন্তু ইমপ্রেশন প্রচুর বাড়ানো সম্ভব, হ্যাঁ, অর্গানিক্যালি। জি বলেছেন ওটা। হ্যাঁ, যে আপনি রিলেভেন্ট ফিল্ডে তো করবেনই, পাশে যদি পিন্টারেস্টে আপনার ট্রেন্ডি কিছু বোর্ড যেমন অর্নামেন্টস, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, বিটকয়েন ডিটেল, এগুলো নিয়ে যদি ধারাবাহিকভাবে নিয়মিত কিছু পোস্ট করেন প্রতিদিন, পাশাপাশি আপনার গিগেরও, তো দেখবেন যে আপনার প্রোফাইলে খুব দ্রুত মানে ইমপ্রেশন গুলো ক্রিয়েট হয়ে যাবে। এতে আস্তে আস্তে গিগ কিন্তু সামনের দিকে চলে আসবে। সামনের দিকে চলে আসলে ক্লায়েন্টের আস্তে আস্তে রেসপন্স পাওয়া যাবে। জি আসলে ওটা একটা আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মানে যখন বেশি ইমপ্রেশন হয়, মানে গিগের মানে মার্কেটিংটা ভালো হয়, তখন দেখি অটোমেটিক ইনবক্স আসা শুরু করে। হ্যাঁ, জাস্ট হ্যাঁ, বুঝতে পারি না হ্যাঁ, হ্যাঁ, কথা যায় আর কি, কখন এটাই কোনটা এটাই হচ্ছে অফ বিষয়। থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। স্যার আমার একটা কথা ছিল। জি জি বলেন। স্যার আমি রিয়েল এস্টেটের এটার হচ্ছে অ্যাড রান করছিলাম, 3-4 বার রিজেক্ট করছে। এটা কি বর্তমানে ফেসবুকের প্রবলেম নাকি আমার কোনো ইয়েতে প্রবলেম হয়েছে? হ্যাঁ, কোনটা? রিয়েল এস্টেটের ধরুন ওর হচ্ছে অ্যাপার্টমেন্ট সেল করবে, কিছু কিছু হচ্ছে ভাড়া দিবে আচ্ছা। মিয়ামিতে। তো ওগুলো সারা দেশের টুরিস্টরা ওগুলো ভাড়া নেয়, পুরো ওয়ার্ল্ডের। তো হুম। সেই হিসেবে কোন ক্যাটাগরিতে যাওয়া যায় স্যার? ওটা ওই রিলেভেন্ট কি কি ক্যাটাগরি দেখাচ্ছে? ক্যাটালগ সেল আছে। ও চাচ্ছে ফেসবুকে যোগাযোগ করবে, সে ওয়েবসাইটে যাবে না। তাহলে আমাদের ক্যাটালগ সেল দিব নাকি মেসেজ দিব? ফেসবুকে যদি যোগাযোগ করে তাহলে তো মেসেজ অপশনটা বেটার না? মেসেজে ইনকোয়ারি করলে হচ্ছে সে ডিরেক্ট কথা বলার একটা অপরচুনিটি, একদম ডাইরেক্ট লিড গুলো পাবে। পোস্ট এঙ্গেজমেন্ট দেওয়া যায়? পোস্ট এঙ্গেজমেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ আমার হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট লিড দরকার। হুম। হ্যাঁ, আমার পোস্ট তো আমার আমার সামনে আসলো, আরেকজনের সামনে গেল, কেউ দেখলো কি দেখলো না এটা গুরুত্বপূর্ণ না, তাই না? হুম। দেখা যাচ্ছে রেজাল্ট ভালো হয়েছে এটা দেখানোর জন্য পোস্ট এঙ্গেজমেন্ট, কিন্তু তার যদি আদৌ কিছু মানে ইয়া থাকে, মানে তার যদি কোনো প্রফিট আপনি চান, তাহলে আলটিমেটলি কিন্তু মেসেজ অপশনটা মনে হচ্ছে আমার কাছে ভালো হবে। আচ্ছা, ওইটা ওইটা দেওয়াতেও রিজেক্ট করছে। পরে ওরা আমাকে যেটা সাজেস্ট করলো, ওখানে স্পেশাল ক্যাটাগরিতে যেতে হবে আমাকে। আচ্ছা আমি আচ্ছা। করছি ওই পোস্টটাতে যে টেক্সট গুলো ইউজ করছি ওগুলো আমি ভেঙে দিছি, অর্থাৎ এক্সপান্ড করে দিছি যাতে বুঝতে না পারে যে এটা মানে রিয়েল এস্টেটের অ্যাড। ওরা রিয়েল এস্টেটের, তারপরেও যখন কন্টেন্ট দিলাম সাথে সাথে ধরে ফেলছে, ধরে বলছে আপনার এটা স্পেশাল ক্যাটাগরিতে যাবে। হ্যাঁ হাউজিং, আমাকে ওখানে 3-4টা ক্যাটাগরি দেখাচ্ছে। তো হ্যাঁ। আমি হাউজিং সিলেক্ট করে যখন দিলাম, এটা মনে হয় 6 নাম্বার অ্যাড ছিল। তো হুম হুম। ওইটা নিচে, কিন্তু আচ্ছা আচ্ছা। রিচ খুব একটা পাচ্ছি না। আমার অন্যান্য অ্যাড গুলোর চেয়ে রেজাল্টে অনেক পিছিয়ে আছে এটা। না, এই যে স্পেশাল ক্যাটাগরির যে ফেসবুকের ইয়েটা, ওটাতে ওরা ওই প্রত্যেকটা ক্যাটাগরিকে আরো বেশি স্পেসিফাই করছে, হ্যাঁ। এতে করে কি হয়েছে, এতে করে আপনার রেজাল্ট ভালো না পাইলেও আপনি কিন্তু একজ্যাক্ট ক্লায়েন্ট পাবেন, এটা একটা সুবিধা আছে। মনে করেন যারা ওই নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছেই যাবে। এখন ওই ইন্টারেস্টেড পার্সন যদি কম থাকে, তখন কিন্তু আপনার রেজাল্ট আপনি কম পাবেন, এটা স্বাভাবিক।
এখন এখানে আরো একটা জিনিস প্রবলেম করতেছে, ওরা ওরা মানে স্পেশালি আমাদেরকে সিলেক্ট করে দিতে দিচ্ছে না, যেমন এইজ কিংবা পেশা, আমরা যেগুলো সিলেক্ট করি ওগুলো আমাদেরকে ওগুলোতে বলছে আপনি এই ইয়েতে আপনি ওগুলো সিলেক্ট করতে পারবেন না। হ্যাঁ, কোনটার কথা বললেন আবার বলেন, পেশা বলতে? যেমন ধরেন আমরা বিভিন্ন বয়স, পেশা বা ও, উম, মানে যেটা দিয়ে ফিল্টার করি আর কি, তাই তো? হ্যাঁ ইন্টারেস্টেড পিপল, তারপর বিভিন্ন রকমের আমরা যে টার্গেটিং গুলো করি, ওই টার্গেটিং গুলো করতে দিচ্ছে না। ওরা বলতেছে আপনি মানে বাল্ক লোকেশন সেট করে দেন, বাকিটা মানে ওরা করবে সেটা। যে স্পেশাল ক্যাটাগরিতে শুধু আপনি বাল্ক লোকেশন সেট করতে পারবেন, আর আদারওয়াইজ মানে ক্যাটাগরি ভিত্তিতে বিভিন্ন ভিন্ন ভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো না। বুঝতে পারছি। 6টা রিজেক্ট করছে, এরপরে যায় 7 নাম্বারটা আমার পাবলিশ হয়েছে। এখানে ওরা স্পেশাল ক্যাটাগরিতে যখন আসছে ওটাই কিন্তু অনেক বড় লেভেলে ফিল্টার। যেমন দেখেন আপনি কিন্তু রেজাল্ট অলরেডি কম পাচ্ছেন, সো এটা কিন্তু হুম। অনেক মানে মেজরিটি ফিল্টার করে চলে আসছে। সো ওখানে আর ফিল্টারের আদার্স অপশন গুলো এই জন্য নাই, যে আপনি এমনি এক্সাক্ট ইয়াটাকে পাবেন, আপনার টার্গেটেড পিপলটাকেই পাবেন, আশা করা যায়। আর আরেকটা আরেকটা প্রবলেম হলো, উনার টাইম দিয়ে রাখছে 40 ঘন্টা। অনেক কষ্টে মষ্টে আমি 30, 27, 28 ঘন্টা মেবি শেষ করতে পেরেছি গত সপ্তাহে। এখন আচ্ছা, একটা ফেজে স্যার কতক্ষণ সময় কাটানো যায় এবং কিভাবে কাটানো যায় আমি বুঝতেছি না। পোস্ট দিচ্ছি ডেইলি 2টা করে, তারপরেও ধরেন সব মিলে পোস্ট ডিজাইন ডিজাইন সব মিলে আমি সর্বোচ্চ 27, 28 ঘন্টা শেষ করতে পারছি গত সপ্তাহে। হুম, কিভাবে ওর 40 ঘন্টা ফুলফিল করবো আমি বুঝতেছি না। আচ্ছা, মানে কাজ নাই নাকি 40 ঘন্টা মতো কাজ করার, তাই তো? আর 40 ঘন্টা আমি ফেজে কিভাবে ইয়ে করব, ইউটিলাইজ করব? এখন সমস্যা নাই, উনি যে কাজগুলো অ্যাসাইন করছে সেগুলো তো কমপ্লিট হচ্ছে। হ্যাঁ কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, তাহলে সমস্যা নাই। তবে আপনার আবার যেন লস না হয়ে যায় এটাও খেয়াল করতে হবে। আপনি দরকার হলে এখন মানে স্যার এটার জন্য কোনো টিপস দেন, আমি 40 ঘন্টা ওর ফেজটাতে কি করতে পারি? আপ- সবগুলো এক্সট্রা লেভেলের কাজ সব করে ফেলছি। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন ফ্রিল্যান্সিং এর কাজটা কিন্তু আমরা যে আওয়ারলি যে ব্যাপারটা আমরা কিন্তু বুঝি যে আমি প্রত্যেকটা সেকেন্ড কাজ করব, এটা কিন্তু আসলে আমাদের কাজ না। যেমন আমাদের আহ, যেমন ফিক্স যে জবগুলো, ডেস্ক জবগুলো আমরা করছি, তাতে যে আমাদের অফিস টাইম 8 ঘন্টা, আমরা কি ওই 8 ঘন্টা এক্সাক্ট আমার মানে প্রত্যেকটা সেকেন্ড ইউটিলাইজ করি? বিষয়টা কিন্তু তা না। আপনি যদি খেয়াল করেন তাহলে 8 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা কিন্তু সর্বোচ্চ লেভেলের কাজগুলো করা হয়। এরপরে কলিগদের সাথে একটু খোঁজ খবর নেওয়া, তারপরে মাঝে মাঝে তাদেরকে নিয়ে চা কফি খাওয়া হচ্ছে, এই যে ও সব মিলেই কিন্তু আমার 8টা ঘন্টা, তাই না? হুম, সো এটা অবশ্য। হ্যাঁ, তবে এখানে একটা বিষয়, যে এটা ডিপেন্ড করছে আসলে ক্লায়েন্টের উপর। হুম, কোনো ক্লায়েন্ট আছে এই ব্যাপারটাতে তারা একটু স্ট্রিক্ট, তারা চাচ্ছে যে না আপনি পিওর ওই যে ইফোর্টটা আমি বললাম যে আমরা অফিসিয়াল জবে দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা খুব হার্ড একটা ইফোর্টে যাই, ওই ইফোর্টেই যদি সে আপনার থেকে চাই, আলটিমেটলি আসলে একটা মানুষ অ্যাট এ স্ট্যাম্পে আপনার 8 আওয়ার্স কিন্তু সে ফুল ইফোর্টে জব করতে মানে কোনো কাজের সাথে ইংগেজ থাকতে পারে না। অ্যাটলিস্ট আপনাকে যদি বলা হয় আপনি জাস্ট ভাবেন, তাও কিন্তু সম্ভব না। আপনার ব্রেন একটা নির্দিষ্ট টাইম পর পর কিন্তু কি করবে, ছেড়ে দিবে। মানে আপনি একটা কনসেন্ট্রেশন থেকে ব্রেক করবেন, এটাই কিন্তু খুব জেনারেল একটা প্রসেস, ন্যাচারাল একটা প্রসেস। আর বলবেন স্যার, একটা আমার ক্লায়েন্ট, ওনার সাথে অনেক দিন ধরে কাজ করছি, হঠাৎ করে একটা আরেকটা ক্লায়েন্টের মেসেজ দিছে, ওইটা রিপ্লাই দিতে গিয়ে স্ক্রিনশটটা চলে গেছে, আমি আর ডিলিট করতে ভুলে গেছি। দেখি মানে কত 2-3 ঘন্টা পরেই ক্লায়েন্ট ওইটার স্ক্রিনশট দিয়ে বলতেছে এটা কি, এটা কি বলে সে সাথে সাথে আমার 5 ঘন্টা কমাই দিছে। আহা, আমি সেটাই বলছি যে আসলে এখন এই ভয়ে আমি আর কোনো দিকে যাই না। এখন এটা মানে ডিপেন্ড করে, আমি এটাই বলছি। তবে আপনি যেটা করতে পারেন,
আপনি আপনার কাজের মধ্যে থেকেই আপনার ফিজিক্যাল কোনো হয়তো বাইরের কাজগুলো কিছুটা সেরে নিতে পারেন, কিন্তু স্ক্রিনে ওই কাজটাকে ওপেন রেখে। স্যার ওখানে আবার রেটিং যেটা আছে টাইমিং আপনার কতক্ষণ মাউস কিবোর্ড ইউজ টাউসের করলাম। এগুলো এগুলো তো আউট অফ 10 এর মধ্যে 6ও এনাফ, সমস্যা নেই। আপনি সবসময় তো সব ধরনের কাজ আপনি দেখা যাচ্ছে যে এমন কিছু কাজ করছেন যেটা ওই রেটিং এর মধ্যে পড়ছে না, বাট আপনার স্ক্রিনশটটা আপনার রিলেটেড হলে হয়েছে, আবার যেন জিরো না হয়ে যায়। 4, 5, 6 এগুলো অ্যাভারেজ থাকলে সমস্যা নাই। আবার এমন যেন না হয় যে প্রত্যেকটি স্ক্রিনশটে 4, 5 এমন হচ্ছে, 6, 7 কম্বিনেশন করছে, আবার মাঝে মাঝে 4, 5, 6 হচ্ছে। মানে ব্যাপারটা কনস্ট্যান্টলি যেন না হয় যে এক স্ট্রেংথ আপনার 4 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না হলে সমস্যা নাই। আপনি একটু মানে কফি ব্রেকে আসতে পারেন, হ্যাঁ, তারপর মাঝে মাঝে একটু চলাফেরা করলেন, তারপরে আপনি মাউসটা ইউজ করলেন, কিবোর্ড ইউজ করলেন, আবার ওটা দেখা যাচ্ছে কেটে দিলেন, বা মানে আপনার অ্যাক্টিভিটিসটা রাখলেন। মানে বিষয়টা যেন এমন না হয় যে টোটাল আপনি কম্পিউটারের কাছে নাই, কম্পিউটার স্লিপে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে এখন ক্লায়েন্টে মাঝে তার মাঝে। ডিজাইন করছি, হুম, হুম। ডিজাইন করব, ডিজাইনে কিছু সময় যাবে, কিছু সময় ধরেন এভাবে করে 40 ঘন্টা আমি চিন্তা করতেছি কিভাবে মানে, তারপরও মানে হয় না। আপনার পোস্ট এক সপ্তাহে আস্তে 40 আস্তে ঘন্টা তো পোস্ট কয়টা করতে হয় ডিজাইন? একটা একটা পেজ একটাই পোস্ট করি, কয়টা করবো স্যার? সপ্তাহে? সপ্তাহে না, পার ডে। আচ্ছা, পার ডে একটা করে পোস্ট তৈরি করতে হবে এবং ওটাকেই অ্যাড রান করাতে হবে নাকি? না, অ্যাড রান করাতে হবে না, অ্যাড জাস্ট 2টা অ্যাড যাবে ওর। 2টা অ্যাড যাবে কি এক সপ্তাহে নাকি টোটাল? টোটাল টোটাল 1 মাসে 2টা অ্যাড দিবে ও। কিন্তু কি বুঝে দিল না না বুঝে দিল, 40 ঘন্টা দিয়ে বসে আছে, কিন্তু ওর মানে অত কাজ নেই অন্যান্য আচ্ছা, আপনি মার্কেট। তাহলে একটা কাজ করেন, আপনি অনেস্ট ভাবে 2 সপ্তাহ কাজ করেন, যা লাগে সেই আওয়ারটাই কাউন্ট করান। ওইটাই 27 ঘন্টা লেগেছে, 27 ঘন্টা আমার আবার স্যার। ওইটার পর থেকে মানে ওই ক্লায়েন্টটা যখন আমাকে এভাবে দিল, বাঁশ দিল, তো এরপর থেকে আমি মোটামুটি মানে একদম ফুল ডাক এগুলো সম্পূর্ণ ফুলফিল করে ফেলি, কাভার আপ করে রাখি। যতক্ষণ কাজ করি কাজই করে যাই, না, তারপর বুঝতে অফ করে পারছি দিই। আসলে। এই ওই আপনার যদি চিন্তা ওইদিকে থাকে তখন কাজের প্রতি হ্যাম্পার হয়, হ্যাঁ। কিন্তু আসলে সবাই একরকম না, সব ক্লায়েন্ট হয়তো ওইটা আপনার একটা ব্যাড লাক, ওই রকম একটা ইন্ট্রোডিউস হয়েছে। না, ক্লায়েন্ট ভালো, কিন্তু উনি চাই যে মানে 24 ঘন্টা উনার ফেসটাতে কাজ করি, উনার প্রোফাইল গুলোতেই কাজ করি, আমি যেন মানে এক বিন্দু এদিক সেদিক না যাই। না, সেটাই বলছি যে অ্যাজ এ সে তো একটা উম, মানে একটা ম্যান বা একটা ওম্যান যাই বলেন, একটা হিউম্যান বিং এর কাছ থেকে তো কাজটা নিচ্ছে, তাই না? এটা তো কোনো মেশিন না। সেটাই। তো এইরকম এক্সপেকটেশনটা তো মানে কতটা যুক্তিযুক্ত আমি বুঝি না। ওনাকে অনেক বোঝাই বললাম যে দেখো তোমার রেজাল্ট তো ঠিক আছে, আমি তোমার কাজ যতটা আছে সবগুলো করছি, তারপরও বলতেছে না তুমি যতক্ষণই কাজ করবা আমার পেজে কাজ করবো, আর যদি তুমি মনে করো যে না টাইম এটা বেশি হয়ে যাচ্ছে, তুমি আরো বাইরের কাজও করছো, তাহলে ঠিক আছে আমি তোমার কাজটা কমাই দিচ্ছি। বুঝতে পারছি। নতুন একটু ভয়, আসলে একটু ভয় ভয় আছে যে প্রোফাইলটা এখন আলহামদুলিল্লাহ স্যার 99% জব সাকসেস দেখাচ্ছে। হুম, হুম। তো সেই জন্য মানে কাজের মানগুলো ধরে রাখার চেষ্টা করছি আর কি। না না, অবশ্যই সেটা তো মানে আপনি তাহলে যেটা করেন এখন, এটা আপনার যা টাইম লাগে সেটাই কাউন্ট করান, ইচ্ছা করে বেশি কাউন্ট করানোর দরকার নেই। ঠিক আছে স্যার। আর অ্যাডটা স্যার মেসেজ দিয়ে দিব। একটা, অ্যাড অ্যাডটা রান করব মেসেজ সিলেক্ট করে। হ্যাঁ, মেসেজ সিলেক্ট করতে পারলে আমার তো মনে হচ্ছে ভালো হতে পারে। হুম, এটা হচ্ছে আপনি করেন, অ্যাড অ্যাড কি অ্যাট এ টাইম রান করাচ্ছে নাকি ভেঙে ভেঙে রান করাবে? ওর টোটাল $100 বাজেট প্রতি মাসে আপনি অ্যাডের তাহলে জন্য। একটা কাজ করেন, সেটা হলো এক সপ্তাহ এক সপ্তাহ করে অ্যাড রান করান।
করে একটা কম্পারেটিভলি একটু দেখেন, চেক করেন। কারণ আলটিমেটলি যেটাই করেন না কেন, ও মাস শেষে তো রেজাল্টটাই দেখবে। হ্যাঁ তো আপনি যদি একটু এক্সপেরিমেন্টাল ভাবে করেন, দেখা যাচ্ছে অ্যাডও রান থাকলো, বা এটা গড়ে অ্যাভারেজলি কিন্তু একটা রেজাল্ট নিয়ে এলো, এবং আপনিও বুঝলেন 2 সপ্তাহের রেজাল্টটা কি। পরে 2 সপ্তাহ টানাও দিয়ে দিতে পারেন, যেটা ভালো হচ্ছে ওটাতে মুভ করালেন। এখন ওর সেলটা আসলে, সেল অথবা রেন্ট হয়ে গেলে ও বলছে বোনাসও পাবো, শুধু এটা নয় কাজ আরো দিবে, ওয়েবসাইটের জন্য একটা কাজ দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা করলে মনে হয় বেটার হবে। আপনি সপ্তাহে সপ্তাহ ভাগ করে নিয়ে, মানে ভাগ বলতে কি, প্রথম 1 সপ্তাহের শিডিউলে একটা দেন অ্যাড, আর ওইদিকে ইয়ে করেন, পরের শিডিউলে আবার অন্য সেকশন সিলেক্ট করে দিয়ে, পরে কম্পারেটিভলি দেখেন যে ইয়ে কেমন, আউটপুটটা কেমন আসছে। তখন তো তারপরেও আপনার 2 সপ্তাহ হাতে থাকবে, ওই 2 সপ্তাহকে আপনি ইউজ করতে পারবেন। স্যার, স্যার আজকে একটা মোটা অঙ্কের বোনাস পাইছি, $70। আচ্ছা আচ্ছা, জাস্ট এটা বোনাস ছিল। কি বিষয়ে? এটা হচ্ছে ওয়েবসাইটের ওয়েবসাইটের কাজ। আচ্ছা, কাজে খুশি হয়ে দিছে নাকি? হ্যাঁ খুশি হয়ে। ও রবিবার ওরা, ওদের ওখানে ক্রিসমাস, তো ক্রিসমাসের আগে যদি শেষ করতে পারি এটা মানে টার্গেট দিয়েছিল আর কি। সেই হিসাবে বোনাস টোনাস দিল। আচ্ছা, কংগ্রাচুলেশন। যাক, শুক্রিয়া স্যার। আমার নাম না না, দেখেন এগুলো কিন্তু বাকিদের জন্য একটা ইন্সপিরেশন, ঠিক আছে? স্যার ও একটা ভিডিও রিভিউ দিবে, এটা নিজে থেকেই বলছে যে তোমার জন্য আমি একটা ভিডিও রিভিউ দিব, কারণ ওর ফেজ থেকে শুরু করে সবগুলো কাজ মেনটেন করছে এবং সে মান্থলি হায়ার করবে আগামী মাস থেকে, জানুয়ারি থেকে। তো সেই Great, হিসাবে এই মাসের যতগুলো কন্ট্যাক্ট আছে, ওর ওয়েবসাইটের একটা আছে, পেজের একটা আছে, তো এগুলো সবগুলো ইন্ড করে দিয়ে একটা ভিডিও রিভিউ দিবে। তারপর বলল যে মানে সামনে মান্থলি হায়ার করবে। গ্রেট। স্যার ভিডিও দয়া রিভিউ করবে, গুলো কিন্তু অনেক ইফেক্টিভ, হ্যাঁ। রেডি করতেছে বললো। ভেরি গুড। এই যে আপনার বোনাসটাও যতটা বড় না, এই রিভিউ গুলো হচ্ছে এর থেকে বড় জিনিস। হ্যাঁ, হ্যাঁ আমি এটাই বলছি যে আমি বোনাসের বিষয়টাতে খুব একটা মানে গুরুত্ব দিইনি, ও নিজে থেকেই বলছে যে তোমাকে আমি আহ, আজকে দেখলাম সকালে উঠে দেখি বোনাসটা দিয়ে দিছে। কালকে আচ্ছা সারা আচ্ছা, রাত অবশ্যই এটা নিয়ে কাজ করছি। তো বলতেছে ভিডিওটার কথা অবশ্য আমি বলছিলাম যে তুমি আমাকে একটা ভালো থেকে রিভিউ দিও, তো ও নিজে থেকে বললো যে ভিডিওটা দিবে। গ্রেট। এটা হলে তো খুবই ভালো। তাহলে দেখবেন যে কাজ পাওয়ার কিন্তু ইয়াটা, ফ্লোটা আরো বাড়বে। স্যার দোয়া করবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর সবার জন্যই দোয়া থাকবে। হ্যাঁ, আর আপনি এই যে ব্যস্ততার মধ্যেও আসছেন, আপনার তো এখন ইয়ার প্রেশারটা অনেক বেশি, তাই না, কাজের? স্যার আমাকে বলছেন? জি জি, আপনাকে। স্যার আমি আপনার সাথে মোবাইলে জয়েন্ট হয়েছি কিন্তু আমার টাইম টেকার চলতেছে, পিসিতে আচ্ছা কাজ আচ্ছা, করছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমি সেটাই বলছি যে এতে করে কি হবে, বাকিরা কিন্তু উৎসাহ পাবে। তো আপনি যে আসছেন, এই যে মাঝে মাঝে কথা হচ্ছে বা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছেন, এগুলো বাকিদের জন্য কিন্তু ডেফিনেটলি ভালো একটা দিক। আচ্ছা, আমি একটু তাহলে ওয়ান বাই ওয়ান বাকিদের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, ইমতিয়াজ, ইমতিয়াজ, তারপরে আতকিয়া। জি আমি হ্যাঁ হ্যাঁ জি আমি কি বলবো হ্যাঁ, বলেন, পরবর্তী আপডেটটা দেন। আচ্ছা হ্যাঁ আমি অনেকগুলো পাঠাইছি কানেক্ট, কিন্তু দেখা যাচ্ছে কি জবটা নিজেরাই আর্কাইভ করে দিছে, এরপর আবার আমি আমার কানেক্ট গুলো ফেরত পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সেগুলা তো হলে আর সমস্যা নাই। আপনি কি হ্যাঁ আপওয়ার্কে এরপর বেশি টাইম ইনভেস্ট করছেন নাকি? বুঝি নাই।
আপনি আপওয়ার্কেই বেশি চেষ্টা করছেন নাকি? জি জি, ফাইবারে তো আমি থাকতেই পারতেছি না, যখন জব টপ গুলো থাকে তখন তো আমি ঘুম থাকি, রাতের দিকে আমি একদমই থাকতে পারি না। না, সেটা তো সব সব মার্কেট প্লেসেই, বুঝছেন? এটা যে শুধু মানে আপওয়ার্কে যে জবগুলো ওই টাইমে পোস্ট দেখছেন এটাই না, শুধু আপনার আপওয়ার্কেরও দেখা যাচ্ছে ভালো জবগুলোকে চেক করতে গেলে আপনাকে কিন্তু রাতে টাইমটা দিতে হবে। আপু আপনি তো ঘুম থাকতে হচ্ছে না, সন্ধ্যার পর থেকে ওই 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকতে তো হচ্ছে। জি আপু, সন্ধ্যার সময়ই তো পাঠাই আমি, ম্যাক্সিমাম সময় সন্ধ্যা থেকে সেই 12টা পর্যন্ত যা যা আসে ওখানের মধ্যেই পাঠাচ্ছি, কিন্তু ফার্স্ট মানে কি বলবো, খুব বেশি নিউ বলে মনে হয় কেউ অ্যাকসেপ্ট করতেছে না। আপু বাইরে কিছু আপু আপনার খাদিজা আপু আপনার স্যাম্পল ট্যাম্পল সব মানে ওই ধরনের টেকনিক সব অ্যাপ্লাই করলাম, কোনো কাজই আপু হচ্ছে। জি আপু। আপনাকে রাত জাগতে হবে না, ভোরে ফজরের নামাজ পড়ে বসবেন ফজরের টাইমে, বা পারলে যদি পারেন তাহাজ্জুদের টাইমে, তো আমরা অনেকেই উঠি, তাহাজ্জুদের টাইমটাতে যদি আমরা ইউজ করতে পারি, ওই টাইমটাতে বেশি ক্লায়েন্ট থাকে, বিশেষ করে আপওয়ার্কে আপনার 3টার পর থেকে ক্লায়েন্টরা বেশি মানে সক্রিয় থাকে। আপনি ভালো ভালো ইয়েগুলো পাবেন, ক্লায়েন্ট পাবেন, ভালো ভালো অ্যাপ্লাই করতে পারবেন। ভোর রাতের দিকে উঠে যাবেন, একদম টানা, দরকার হলে সকাল 10টা পর্যন্ত ওদেরকে পাবেন, বুঝছেন? রাত জেগে কষ্ট করতে হবে না, ওই টাইমটাতে অ্যাপ্লাই করবেন, সকাল সকাল শুয়ে যাবেন, সন্ধ্যায় রাত 3টা করে উঠে যাবেন বা 4টা করে উঠে যাবেন। আচ্ছা, আপওয়ার্কের এটা একটা বিষয় তো আছে। আর ফাইবারের যে আরেকটা ব্যাপার বলা হয়েছে, আমাদের কিন্তু গিগটাকে নিয়ে একটু কাজ করতে হবে। হ্যাঁ, এখন গিগ কয়টা আছে আজকে অপুর? এখন পর্যন্ত পরে হুম? থেকে তো আপওয়ার্কে চলে গেছি একদম, ফাইবার দেখিও নাই, কম কম দেখছি অনেক। আচ্ছা, না আপনি অ্যাট এ টাইম আমাদের কিন্তু মাল্টিপল সাইড নিয়ে কাজ করতে হবে, কারণ কে কোথায় সফল হবে বা সফলতা আসবে এটা কিন্তু বলা কঠিন, তাই না? আপু আপু জি আপু। আর যদি আমি কন্টেন্ট রাইটিং এর যদি কোনো মানে কাজ টাজ নিই তাহলে আপনাকে দিলে করবেন? হ্যাঁ অবশ্যই, আমি এখন আমাকে আজকে একজনে নক দিছে, কিন্তু ও বললো মানে কাজটা যদি আমি নিই তাহলে আপনি আপনাকে দিব আর কি, আপনি করে দিলেন আমি ওদেরকে সাবমিট করে দিব, এরকম ব্যাপারটা। আমি কন্টেন্ট রাইটিং ওভাবে মানে রেসপন্স করি না। আমাকে তো কেউ মেসেজই দিচ্ছে না আবার ফাইবারে, এটাই সমস্যা। আমি চাচ্ছি কেউ একজন আমাকে মেসেজ দিক, আমি ওদের সাথে একটু কথা বলি। না না, হ্যাঁ আপু, আমি আপনার জন্য করতে পারবো, সমস্যা নেই। আমাকে আজকেও এরকম মানে অফলাইনে আর কি, ফেসবুক পেজ আমি এরকম কমেন্ট করছিলাম ফেসবুক গ্রুপে। মানে ফাইবারে যদি আমি কন্টেন্ট রাইটিং এর কোনো মানে মানে কোনো কাজ নিই তাহলে আপনাকে দিলাম আমি, ওই ওভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ আপু, আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তাহমিনা আপুর এখন বর্তমান কি অবস্থা বলেন? ভাইয়া ওই যে ওভাবে কাজটা চলতেছে, আগের বায়ারের কাজটা যেটা পাইছিলাম ওটা উনি হ্যাঁ। আজকে ওনাকে আমি একটা ফ্রিতে ব্যানার করে দিছিলাম, আহ, মানে ডিসকাউন্ট অফার চলতেছিল ওখানে। তো আমি বলছি এটা তোমার জন্য ফ্রি, কিন্তু নেক্সট টাইম থেকে আমি যদি কোনো ব্যানার করি তাহলে তুমি আমাকে পে করতে হবে। তো ওগুলো এখন আরেকটা নতুন ডিসকাউন্ট শুরু হয়েছে, তো আমি বলছি যে তোমার যদি লাগে তাহলে আমাকে বলিও ব্যানার লাগবে। তো বলছে আচ্ছা ঠিক আছে বলবে, আমাকে বলছে কত চার্জ, আমি বলছি আমি $20 নিচে কাজ করি না, বাট তোমার জন্য হলে $15 আমি করতে পারবো, কিন্তু $15 নিচে আমি করব না। পরে বলতেছে মানে $15 একটু কম মানে বেশি হচ্ছে, ও যদি $10 করে দিই ব্যানারটা তাহলে আমার মানে ও এখনই পে করে দিবে এরকম বলছে। আমি এমনিতে $12 পর্যন্ত বলছি, দেখি উনি এখনো কোনো রেসপন্স করে নাই। যদি রেসপন্স করে বা কিছু বলে তাহলে আমি $10 করে দিব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে, $10 ব্যানার খারাপ না। আর পাশাপাশি হচ্ছে মানে এখন গিগ কয়টা ছিল আপনার?
আমার ভাইয়া হচ্ছে গিগ 5টা, বাট ওই যে আমি গ্রাফিক্সের কাজ মানে পারি, কিন্তু ওই গ্রাফিক্স নিয়ে আমি কোনো গিগ করি নাই, বাট করব সামনে। সবকিছু লোগো, পোস্টার, ফ্লায়ার, ব্রোশার এগুলো সবকিছু মিলিয়ে একটা রাখবো, জাস্ট যদি বায়াররা পাশাপাশি কোনো সার্ভিস চায় তাহলে দেওয়ার জন্য। হুম হুম, সেটা ঠিক আছে। আর বাকি গিগ গুলোকে মার্কেটিং এর বিষয়টা করা হচ্ছে কিনা, অন্যান্য বাইরে থেকে কি মেসেজ পাওয়া যাচ্ছে বা এই সেই হ্যাঁ এগুলো? ভাইয়া, পাওয়া যাচ্ছে। আমাকে মানে অলরেডি 3-4 জন বায়ার নক করছে, বাট আমি কাজগুলো করতেছি না, কারণ হচ্ছে ওরা স্যাম্পল চাচ্ছে। ওরা যে মানে যে কন্টেন্টটা নিয়ে মানে কন্টেন্ট রাইটিং এর, তাও আমি মানে বলতেছে ওই মানে ওনার লাগবে হচ্ছে চাইনার একটা সোশ্যাল মিডিয়া ওয়েব নিয়ে লিখতে হবে। তো উনি আমাকে বলছে ওইটা নিয়ে যাতে আমি 300 ওয়ার্ডের একটা কন্টেন্টের স্যাম্পল দিই, তাহলে আমি এভাবে কেন দিব? স্যাম্পল দিব না। উনি যদি আমাকে বলতো অন্য কোনো ইয়ার মানে ওরকম স্যাম্পল দিয়ে, তাহলে আমি দিতাম। ও আচ্ছা আচ্ছা, মানে নিজের কাজেরই একটা স্যাম্পল তৈরি করে দিতে বলছে। হ্যাঁ, উনি যাতে পরে এটা ইউজ করতে পারে, এরকম তো ঠিক হবে না। হ্যাঁ, এটা দরকার নেই। হ্যাঁ তাকে বলতে পারেন আপনি মেসেজে যে আমি যে প্রিভিয়াসলি কাজ করছি এটার একটা স্যাম্পল দিতে পারি তোমাকে, তুমি আমার হ্যাঁ। লেখার কোয়ালিটিটাকে জাজ করতে পারো। আর আরেকটা বলছিল যে টুইটারে ইয়া লাগবে, ফলোয়ার্স লাগবে 10K। ওনার বাজেট মেবি $10 ছিল ওরকম। তো আমি বলতেছি না, তোমার ফলোয়ার্সটা তুমি বেশি চাচ্ছ, তোমার বাজেটটা কম হবে না, এরকম বলে দিছি। তারপর আরেকটা হচ্ছে মানে ওনার জাস্ট ফলোয়ার্স লাগবে ইনস্টাতে, উনি জাস্ট ওই অ্যাকাউন্টটা উনি সেল করবে, কিন্তু ওটা বহুত মানে যেভাবে হোক উনি জাস্ট ইয়া চাচ্ছে, ওই ফলোয়ার্স চাচ্ছে। কিন্তু আমি ওটাও না করে দিছি। কারণ আমি প্রিফার করি যে এই যে ফলোয়ার্স, ফ্রেন্ড, অমুক তমুক, এই যে এইসব টাইপ কাজগুলো না করাই বেটার। হ্যাঁ, আমি একবার যে ফার্স্টে যে কাজগুলো নিয়েছিলাম ওটা ওরকম ছিল, ফেসবুক লাইভ ছিল। তো আমি ওটা নিয়ে তো বুঝছি যে অনেক কষ্ট। যদি বলতো হ্যাঁ অর্গানিক্যালি তুমি আস্তে আস্তে করো, 1 মাস টাইম নাও, মানে যতটুকু আসে ওরকম ওরকম যদি হয়, তাহলে আমি অবশ্যই নিতাম কাজটা। কিন্তু এখন ও বলতেছে বুট, তারপর হচ্ছে যেভাবে হোক ওর ফলোয়ার্স লাগবে, কত জানি বলছো, জাস্ট ওর অ্যাকাউন্টটাও সেল করবে। আমি না করে দিছি, আমি বলতেছি তোমার বাজেটও কম, তোমার কোনো টার্গেটও কি বেশি। স্পেসিফিক বিষয় আছে মানে কেন ফলোয়ারটা বাড়ে, কোনো নোটিফিকেশন যায় এরকম কিছু একটা ইনস্টাগ্রামে আর কি? হ্যাঁ, কোশ্চেনটা ক্লিয়ার না, আর কাকে করছিলেন? সবাইকে আর কি, যে মানে ইনস্টাগ্রামে মানে ফলোয়ার বাড়ানোর যে বিষয়টা অর্গানিক্যালি যখন হয়, হ্যাঁ, তখন কি এরকম কোনো বিষয় আছে যে মানে ওই যে অন্যের কমেন্টে পোস্ট করা তোরা ছাড়া এমনিতে হয়ে যায়, এ ধরনের মানে কোন স্পেসিফিক রুল আছে কিনা? মানে অর্গানিক নাকি হ্যাঁ, সফটওয়্যার? অর্গানিক? অর্গানিক। হ্যাঁ, না, অর্গানিক তো তাহলে সেলিব্রিটি হতে হবে। ওটা ছাড়া যদি হয় তাহলে প্রোফাইল থেকে হয়তো কিছু পোস্ট টোস্ট এগুলো করলে একসময় তাদেরকে সবাই ফলো করতে শুরু করবে। মানে আপনার তো একটা রিজন থাকা লাগবে যে পিপল কেন আপনাকে ফলো করবে। কি আমার এখানে আমার যে অ্যাকাউন্ট আছে ওটাতে এখন আমি জানি না কেন দিনে প্রায় 100 জন ফলোয়ার থাকে। ফলোয়ার হচ্ছে লাইক কয়েকদিন আগেও আমার ফলোয়ার ছিল হয়তো 100, যারা যারা ছিল। এখন আচ্ছা, অলরেডি 600-700 হয়ে গেছে। আজকের মধ্যে অলমোস্ট 700-800 হয়ে প্রতিদিন যাবে। প্রতিদিন কিছু না কিছু ফলোয়ার হয়ই, তাই তো? হ্যাঁ, কিছু না পুরো 100 অলরেডি এরকম। আচ্ছা আচ্ছা, ওইটা ওটা তো কেউ না কেউ করতে হচ্ছে ওইটা, কোনো কারণে ওটা ফলো করা হচ্ছে বলেই। হ্যাঁ, তাছাড়া তো স্পেসিফিক ওইভাবে কোনো রুলস নেই বা ওয়েও নেই। হ্যাঁ, অ্যাক্টিভিটি থাকলে দেখা যাচ্ছে যে ওটা শো করে কারো সামনে। তো ওইটা আপনি যখন অ্যাক্টিভ বা অ্যাক্টিভিটি আছে আপনার, তখন দেখা যাচ্ছে শো করছে। তো কেউ যদি ওটাকে আবার ইয়ে করে, ফলো করে দেন, এটা ভালো। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রাম যদি কানেক্টেড থাকে, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে আপনি যখন নতুন অ্যাকাউন্ট করেন বা আপনার অ্যাকাউন্ট থাকে, তখন আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যায়, বা তাদের সামনে সামনে আপনি থাকেন। সো আপনার ফেসবুকে ফ্রেন্ড যদি থাকে 1500 প্লাস বা 2000 প্লাস, দেন এই ফ্রেন্ড গুলো যদি ইনস্টাগ্রামে ওদের
অ্যাকাউন্ট থাকে, ওদের কাছে কিন্তু আপনার একটা নোটিফিকেশন যাবে। তো যারা আপনাকে চিনছে ওরা কিন্তু আপনাকে ফলো করে ফেলছে। না না, কেউ ছিল না এরকম। আমার পেজ ইনস্টাগ্রামটাতে লিংক করা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে অর্গানিক্যালি হচ্ছে, ওটা কোনো কারণে পিপল হচ্ছে ওটা ফলো করছে। ওখানে কি কোনো আপনার স্পেসিফিক কোনো পোস্ট করা হয় নাকি শুধু পিকচারই পোস্ট করা হয়? স্পেসিফিক বলতে আমি লাস্ট কয়েকদিন দুই দুই তিন দিন একটু আমাদের ভার্সিটির ডিসি ম্যামের সাথে দেখা টাকা করছি, তো এরকম কয়েকটা পিকচার দিছি। এরপরে দেখা যাচ্ছে অন্য কোনোদিন তো লাইকে মানে কি বলবো, লাইক একটা দুইটাও হয় নাই। এখন অলমোস্ট 30 40 50 পর্যন্ত হয়েছে। আচ্ছা, এরপরে আমি তো টোটালি ইনঅ্যাক্টিভ। তো সেটা জানতে চাচ্ছিলাম যে এমন কোনো মানে ইনস্টাগ্রামের কোনো টেকনিক্যাল বিষয় আছে কিনা যে না না, এরকম কোনো টেকনিক্যাল বিষয় নাই, ঠিক আছে। যেটা হচ্ছে ওটা টোটালি অর্গানিক্যালি হচ্ছে, এবং সবাই ফলো করতেছে তাই ওটা ফলো হচ্ছে। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে তাহমিন আপুর কাছে ছিলাম। আপনার গিগ মার্কেটিং এর জন্য কি কি কার্যক্রম চালাচ্ছেন? ভাই আমি এরকম কিছু করি না। মানে প্রথমের দিকে যা করা হয়েছে সেগুলোই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইমপ্রেশন গুলো চেক করবেন সবসময়। হ্যাঁ, আপনাদের কিন্তু একটা বিষয় আছে যে আমাদের অনেকের ফ্রিল্যান্সিং প্রোফাইল কি হয়েছে, একটা স্টেজে এসে থেমে গেছে। ইমপ্রেশন তো ভাই অনেক কম, আরো কমে যাচ্ছে আমার। ক্লিকও কম, অনেক কম। ওই কমের মধ্যেই আমি 2-3টা কাজ করছি। না, সেটা ঠিক আছে, আমি এটার কথাই বলছি যে আমাদের আমি ওই কিন্তু যে ওগুলোর জন্য আমি বেশি কিছু করি নাই, কয়েকদিন করছিলাম, তারপর বিরক্ত লাগছে আর কিছু করি নাই। আচ্ছা, মানে এটা যদি এমনি কন্টিনিউ যদি করতে চান বা ভালো একটা অবস্থানে আসা, মানে ওরকম যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি কিছু কিছু কাজ, মানে অনেকগুলো সেকশনই তো আছে, যেটাতে ইন্টারেস্টেড থাকেন ওই ধরনের কিছু কাজ মাঝে মাঝে করলে কি হয়, একটা ফ্লো থাকে। এমন অনেক দেখা গেছে 100 150 ফিডব্যাক প্রোফাইলে, এরপরেও কিন্তু প্রোফাইল বসে যায়। একটু এগুলো, ভাইয়া আমি বলি কি, এটা ইমপ্রেশন কেন বাড়াতে হচ্ছে? আমি যদি কাজ করতে পারি তাহলে তো হচ্ছে। হ্যাঁ, আপনার যদি একটা ক্লায়েন্ট যদি কন্টিনিউ কাজ করাচ্ছে সেটা একটা আলাদা হিসাব। হ্যাঁ, কিন্তু এগুলো তো আসলে গ্যারান্টেড না যে আমার একটা ক্লায়েন্ট সবসময় কাজ করাবে বা তার কাছেও কাজও থাকবে। আপনি যখন ক্লায়েন্টের ভ্যারিয়েশন আনবেন প্রোফাইলে, এবং যখন আপনার আনার প্রয়োজন হবে, বা আপনার যখন মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করার প্রয়োজন হবে, দেখা যাচ্ছে যে একটা ক্লায়েন্টের ওই জাতীয় কাজ আর বেশি নেই, বা আপনি স্যাটিসফাইড না, আপনি চাচ্ছেন যে আর্নিংটা একটু বাড়ানোর জন্য, তাই না? অ্যাজ এ ফ্রিল্যান্সার কিন্তু আমাদের এখন একেবারে যে লেভেল, তাতে কিন্তু 80+ আর্নিং করা কিন্তু সম্ভব। তো বা হচ্ছে প্রত্যেকেরই একটা নিজস্ব একটা আছে, একটা টার্গেট থাকে যে হ্যাঁ আমি এই কাজটা করতেছি, বা আমার মানে ফিউচার প্ল্যানটা কি, বা এগুলোর উপর ডিপেন্ড করে এমনি কথা, যে আপনারা তো অলরেডি আছে টার্গেট, বা আপনারা যাদের নেই তারা ওইভাবে একটা টার্গেটে আসবেন। তো সেটা ফুলফিল করার জন্য, বা এই ক্যারিয়ারটাকে একটা স্টেবিলিটিতে আনা, যে এমন যেন না হয় যে আমার এরকম কন্টিনিউ হতে হতে একটা আমার রেগুলার ক্লায়েন্ট ফল করলে যেন আমার মানে প্রোফাইলটাই যেন থেমে না যায়। হ্যাঁ, তখন আবার যেন নতুনদের মতো স্ট্রাগল না করতে হয়। কারণ আমি যে সুযোগটা পেলাম যে আমার প্রোফাইলে এই যে স্টার থাকতেছে, রেটিং থাকতেছে ভালো, এই সুযোগটাকে কিন্তু আমি একজন নতুন ফ্রিল্যান্সারদের থেকে অনেক এগিয়ে আছি, তাই না? একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, এটাকে কাজে লাগাই আমরা। ওরা উম, যদি 1 ঘন্টা চেষ্টা করে এবং আপনি যদি 1 ঘন্টা চেষ্টা করেন, আপনার কিন্তু আহ, মানে দূরত্বটা অনেক বেশি বেড়ে যাবে, আপনি অনেক দূর পৌঁছাই যাবেন। কারণ আপনার প্রোফাইলেও রেটিং আছে, আবার ইমপ্রেশনও আসতেছে, একটা ক্লায়েন্ট আসলে সে আর ফিরে যাবে না। ভাইয়া আমরা, আমি তো প্ল্যান করছিলাম যে আচ্ছা মানে আস্তে আস্তে আপওয়ার্কের দিকে মুভ করবো, আমাকে ওটা দাদাও বলছে অনেক।
যে যাতে আপওয়ার্কের দিকে মুভ করি। তা আমি বলতেছি শুধু শুধু আমি কেন পয়েন্ট কিনবো, আমি যদি ফাইবার থেকে আমার কোনো সেল আছে তাহলে আমি ওটা দিয়ে কিনে তারপর হচ্ছে আপওয়ার্কে মুভ করবো, ওরকম আমার প্ল্যান ছিল এরকম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে আমার এটাও আরেকটা বিষয়, ভালো কথা বলছেন যে আমাদের কিন্তু সবসময় আমি এটা আলোচনায় বলি যে আহ, যে কেউই কিন্তু অ্যাটলিস্ট দুইটা প্ল্যান চিন্তা করে, প্ল্যান এ প্ল্যান বি। ভাইয়া আমার ওটা প্ল্যানই ছিল, আমি যদি আমার যদি $100 হয় তাহলে আমি আপওয়ার্কে যাব। কারণ হচ্ছে আমি যদি ফাইবারে যদি কোনো কাজ করতে না পারি, এমন তো কোনো গ্যারান্টি নেই যে আমি আপওয়ার্কে কাজ পাবো বা নিতে পারবো ওরকম। তা আমি সেজন্য অল্প অল্প করে যাতে একটু এক্সপেরিয়েন্স হয়, আর্নও করতে পারি, এইরকম একটা প্ল্যান ছিল। সেটা তো অবশ্যই ভালো একটা প্ল্যান যে আপনি এখান থেকে আর্নিং করে ওইটাতে ইনভেস্ট করবেন, আপনার নিজের যেন ইনভেস্টমেন্টে না যেতে হয়, তাই না? এটাই তো আপনার মেন প্ল্যান। জি ভাইয়া। হ্যাঁ, এবং আমার কথা হচ্ছে পরবর্তীতে যে ফাইবারে মানে আপওয়ার্কে শিফট করবেন, সেই ক্ষেত্রে ফাইবার তো কন্টিনিউ থাকবে নাকি? হ্যাঁ ভাইয়া থাকবে, যদি হুম। আপওয়ার্কে যদি ওরকম প্রেশার না পড়ে তাহলে তো থাকবে অবশ্যই। হুম। বা পড়লেও আমি মনে করি যে আমার অপশন গুলোকে, আমি ওটা নিয়ে বলছিলাম যে যে কেউ কিন্তু আমরা এটার সাথে একমত যে আমরা যে কোনো একটা অপশন থেকে অ্যাটলিস্ট দুই তিনটা অপশনে থাকাটা বেটার। কারণ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে আনএক্সপেক্টেড বিভিন্ন বিষয় থাকে না। আমরা তো ধরে নিচ্ছি হ্যাঁ এই প্রোফাইলটা ঠিক আছে, এভরিথিং ওকে, বাট এই ওকের মধ্যে কিন্তু একটা ব্রেকডাউন চলে আসতে পারে। এমন হতে পারে আপনার একটা ক্লায়েন্ট সে এত খারাপ একটা ফিডব্যাক দিয়ে দিছে কোনো কারণে, ইন্টেনশনালি হতে পারে। আমি বললাম না আপনি খারাপ কাজ করছেন এই জন্যই যে দিছে তা। সো এই যে আপনার একটা ব্রেকডাউন হতে কিন্তু সময় লাগবে না। আপনি দেখবেন যে যে কোনো ভালো কাজ করতে, ভালো একটা রেপুটেশনে আসতে আপনার একটা সময় লাগে, বাট আপনি ভালো অবস্থানে আছেন, আপনাকে কিন্তু নিচে নামাই নিতে সময় কম লাগবে। সো এই যে এই টাইমটা আপনি যখন একটা স্টেজে থাকবেন, তখন কি হবে, একবার যদি কোনো কারণে ব্রেকডাউন হয় তখন আপনার মেন্টালি আপনি কিন্তু একটু হলে ভেঙে পড়বেন, ওটাকে রিকভার করা এই সেই। বাট আপনার যখন দুইটি স্টেবল সাইড থাকবে বা তিনটি স্টেবল সাইড থাকবে, তখন কোনো কারণে একটাতে ব্রেকডাউন হলে আপনাকে মানসিকভাবে ওই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনি আরো বেশি উদ্যম নিয়ে কাজ করে ওটা রিকভার করে আরো অনেক দূর চলে যাবেন। বুঝে গেছে বিষয়টা? সব জি সময় আমাদের তো অপশন আছে, আমরা জাস্ট একটু সিনসিয়ারিটি, হ্যাঁ, আমাদের পাংচুয়ালিটি আর ওই ধৈর্য ধরে আমরা সময়টাকে যদি ইউটিলাইজ করি, শুধু এটুকুই পারে আমাদের কিন্তু স্ট্রং ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করতে। তো এটার অনেক বেনিফিট আছে। দেখা যাচ্ছে চলার পথটা তো সবসময় মসৃণ থাকে না, এটা মানে মিক্সড, এবং বিভিন্ন সময় সবাইকে আমাদের এই ব্যাপারগুলো আসলে ফেস করতে হয়। যার কারণে যদি সম্ভব হয় সময় থাকে, বা আপনি যদি সময় করে নেন, মানে সবার উদ্দেশ্যেই বলছি আমি। হ্যাঁ। আমার একটা কোশ্চেন ছিল, যদি হুম। মানে বায়ার রিকোয়েস্টটা পাঠানোর কোনো স্পেসিফিক নিয়ে মানে ট্রিক্স আছে কিনা, এটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আপু, আমি আপনার জন্য এবং সবার জন্য একটা কথা বলি। আমি সবসময় এই জিনিসটাতে একটু প্রিফার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সবকিছুরই তো একটা জেনারেল ওয়ে থাকে, তাই না? জেনারেল ওয়ে থাকে, এরপরে আপনি বা আমরা যদি ওই জেনারেল ওয়েতে চেষ্টা করি, আমরা কিন্তু নিজেরাই পারি ইউনিক বলেন বা নতুনত্ব কিছু আনার জন্য। এটা একটা কথা। আর তারপরেও তো বিভিন্ন হিডেন ব্যাপার থাকে অনেকের, তাই না? এবং অনেকে সাকসেস পাচ্ছে, বা সবার জন্য সব রুলস আবার খাটেও না। ওইটা সাইকোলজিক্যালি কার সাথে কোন রুলস কিভাবে যে সেট করে এটা বলা কঠিন। তবে আমাদের সবসময় একটু দূরদর্শিতার সাথে কাজগুলো করার চেষ্টা করতে হবে, কারণ আমরা কিন্তু অলরেডি এখন একটা স্কিল ডেভেলপমেন্ট মানে রিলেটেড ট্রেনিং এ আছি। এখন আর সেই সিচুয়েশন নাই যে আমরা একটা নির্দিষ্ট সিলেবাস বা একটা পড়াশোনা বা একটা লিমিটেড একটা কিছু নিয়ে কাজ করব আর আমাদের ব্যাপারটা চলে আসবে।
এটা এমন একটা সেক্টর যেখানে দেখেন লক্ষ লক্ষ পিপল, আমাদের সবার টার্গেট একই এবং এক জায়গার থেকেই, তাই না? সবাই কিন্তু আমরা সবার কম্পিটিটর। আলটিমেটলি আমার কম্পিটিটর আপনার, এবং আপনারা সবাই আপনাদের কম্পিটিটর। বিষয়টা বুঝছেন? সো এখানে আমাদের চেষ্টাটা হবে যে আমরা যে ধারাবাহিক একটা রুলস পেলাম, এটাতে কিভাবে আরো ডেভেলপ করা যায়। হ্যাঁ, আর বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনি যেটা বললেন, আমি প্রথম কথা আমার এগুলো বলার উদ্দেশ্য এই যে আমাদের সবার একটু রিসার্চ মাইন্ডেড হতে হবে, এবং প্রত্যেকটা কাজই আমাদের একটু ডিপলি চিন্তা ভাবনা করে করব আমরা। এটা প্রথম কথা। এবার আসি যে হ্যাঁ, কোন একটা অ্যাডভাইস দেওয়ার বিষয়ে। এগুলো কিন্তু আসলে নিছক অ্যাডভাইস। এগুলো কারো কাজে কাজে লাগছে, কারোর জন্য কিন্তু আবার লাগে না। কারণ কোন ক্লায়েন্ট কোন সাইকোলজিতে আসলে তাকে পরাজিত করা সম্ভব, এটা কিন্তু শুধুমাত্র সময়ই বলতে পারে, তাই না বিষয়টা? দেখেন, আমি কিন্তু রিয়েল কথা বলার চেষ্টা করছি। বোঝা গেল আমার কথাটা? কি আজকে আপু বুঝছেন বিষয়টা? জি, বুঝতে পারছি। হ্যাঁ, আপনার কিন্তু আসলে ওই টাইমিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে কোন সময়ে আপনি কোন টেকনোলজিটা ইউজ করলেন, আর সেটা ক্লায়েন্টের সাথে আসলে ম্যাচ করে গেল, তার সাইকোলজির সাথে চলে গেল, তখন কিন্তু সে এটা ইয়ে করে যাবে। হুম। ওটা তখন আপনার শিকার এসে পরিণত হলো। এটা খুবই মানে বলা কঠিন যে একজ্যাক্ট ব্যাপারটা কোথায়। তবে জেনারেল রুলসটা নিয়ে আমি বলতে পারি। যেমন যে আমাদের সব সময় ক্লায়েন্ট যা চাবে আমার কথাতে যেন সেই ব্যাপারটা ফুটে ওঠে। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে যে আমি একটা অ্যাড রান করাতে চাচ্ছি, এই বিষয়ে আমার একটা হেল্প লাগবে, আমি চাচ্ছি যে একজন মানে অভিজ্ঞ এই বিষয়ে তাকে নিব। এখন আমরা কিন্তু সবাই বলবো যে হ্যাঁ, আমার এতদিনের অভিজ্ঞতা আছে, আমি এই কাজটা করতে পারবো এই সেই। তাহলে এর মধ্যে থেকে আমাকে কেন নিবে ক্লায়েন্ট? আমার মধ্যে ইউনিক কোনো একটা কথাবার্তা, হয়তো একটা লাইন তার ভালো লেগে যাবে, সেইটা নিয়ে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। একটা জব ডেসক্রিপশন যখন আমি পড়বো, হ্যাঁ, একটা রিকোয়েস্ট যখন বাই রিকোয়েস্ট যখন পড়বো, ওইটা নিয়ে আমি একটু রিসার্চ করব। দেখবেন ঠান্ডা মাথায় আপনি চিন্তা করবেন যে না, এটা হলো আমার একটা চান্স, এটা আমার এমন কিছু কথা লিখতে হবে যেটা ক্লায়েন্টের ভিতরে যেন আমি জায়গা করে নিতে পারি। এই যে ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে আপনারা চাইলে অনেক সুন্দরভাবে গুছাই লিখতে পারবেন। কিন্তু এই লেখার মধ্যে থাকতে হবে আমার সেই সব জিনিস যেগুলো ক্লায়েন্ট ডিরেক্টলি চাই, যেগুলো ক্লায়েন্টের চাওয়ার সাথে ডিরেক্টলি কি রিলেভেন্ট। আমার গতানুগতিক কথাবার্তা আমি এখানে লিখবো না, যে আমি এতদিন ধরে এই কাজ করতেছি, হ্যাঁ আমার এই কাজের অভিজ্ঞতা আছে, এগুলো সবাই বলবে। তো এর বাইরে এসে আমরা কি বলতে পারি তখন? আমরা বলতে পারি হ্যাঁ, তোমার এই কাজের জন্য এই দিকটা বেশি গুরুত্বপূর্ণ, এই দিকে আমি আসলে এই ধরনের টেকনোলজি ইউজ করি, এবং এর আগে আমি প্রিভিয়াস কাজগুলোতে সাকসেস হয়েছি। আমি আশা করি তোমার এই কাজটাতেও আমি আমার যে প্রিভিয়াস কাজগুলো করছি সেই এক্সপিরিয়েন্স থেকে যে এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করছি সেগুলোর সমন্বয়ে আমি একটা ভালো কিছু তোমাকে দিতে পারবো। এই যে আপনার রিয়েলিস্টিক একটা কথা বলার চেষ্টা করা, এইগুলোই হতে পারে আপনাদেরকে চুজ করার একটা কারণ, আমাদেরকে চুজ করার একটা কারণ। এমন কিছু বলবেন যেন ক্লায়েন্ট ওইটা পড়েই আপনার জ্ঞান গর্ভ বা আপনার মানে এই বিষয়ে কতটুকু নলেজ আছে সেটা সে যেন অনুধাবন করতে পারে। সবাই যেমন ইন জেনারেল উপস্থাপন করে, বিষয়টা যেন তেমন না হয়। বুঝতে পারলাম আমি বিষয়টা? স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল জি। ফেসবুকের মানে অ্যাড নিয়ে। জি বল। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে, ধরুন স্যার আমি টি শার্ট বিজনেস রান করতে যাচ্ছি। আচ্ছা। আমি প্র্যাকটিক্যালি ইয়ের জন্য মানে কিভাবে অ্যাড রান করবো ওটা একটু জানতে চাচ্ছিলাম, মানে আমার সেল বাড়ানোর জন্য আর কি। কারণ আমার কাছে টি শার্ট আমি সেল করবো, হুম হুম। তো এই ব্যাপারে আমি একটা ফেসবুকে রান করতে চাই, আমার সেলটা মানে জেনারেট হয়। সো এক্ষেত্রে একটু আচ্ছা, যদি নতুন হিসেবে বলতে।
কি কি জিনিসে হ্যাঁ, একটু আপনি বলে দিন। এটা যখন ইয়ে করবেন, আপনার হচ্ছে একটা দেখেন তো, একটা মানে ফেসবুক অ্যাডের কথা বাদ দেন, আমার চিন্তা করতে হবে সেল, তাই না? আমি সেল কাদের কাছে করব? জি আমি সেল কি করব? প্রথম কথা হচ্ছে আমি সেল কি করব? অ্যান্সার হচ্ছে টি শার্ট, নাকি? জি তো এই টি শার্ট গুলো কারা নেবে? একটা নির্দিষ্ট এজের মানুষ নেবে, নাকি? জি তো এই যে আমার ফিল্টারিং ওয়ে গুলো চলে আসতেছে, আমি এই যে ফিল্টার করলাম যে এই এজ থেকে এই এজের পিপল গুলো এটার প্রতি ইন্টারেস্টেড। তারপরে কোন ধরনের পিপল? ডেফিনেটলি মেল পিপল গুলো এখানে ইন্টারেস্টেড হবে। জি হ্যাঁ, ফিমেল কেউ হয়তো গিফট করতে পারে কোনো মেলকে, বাট আমার মেন টার্গেটেড অডিয়েন্স হচ্ছে মেল। হ্যাঁ, এটা একটা গেল। এখন আপনি কি ধরনের ফ্যাসিলিটি দিতে যাচ্ছেন? যেমন অনেকে কিন্তু বিজনেস করে, মানে আমি জাস্ট ফর এক্সাম্পল, যে ওরা বলে যে ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি, তখন কিন্তু আপনার টার্গেট হতো ঢাকা, বুঝা গেছে? জি আপনি একটা ক্যাম্পেইন টাইপ কিছু করতে চাচ্ছেন, তাহলে একটা ভালো একটা সেলের একটা আউটপুট ওখান থেকে আসতে পারে। বাট আপনি যদি ওরকম না, আপনি রেগুলার বেসিসে হয়তো সেল করবেন, দেন আপনি স্পেসিফিক এরিয়াগুলো নিলেন। তারপরেও তখনও চিন্তা করলেন যে আসলে অনলাইনে আমাদের দেশে প্রোডাক্ট সেল হচ্ছে, কিনছে, এই প্রবণতাগুলো কাদের বেশি? জেনারেলি সিটি লেভেলের পিপল গুলোর বেশি, তাই না? জি হচ্ছে গ্রাম থেকেও অর্ডার হচ্ছে এখন। কোনগুলো হচ্ছে? যেগুলো খুবই দুষ্প্রাপ্য, রেয়ার ব্যাপার, ওরা ঢাকা থেকে এসে কালেক্ট করতে পারছে না, ওরা কিন্তু অর্ডার করছে। বা কোনোটা খুবই ভালো লেগে গেছে, হ্যাঁ, ওইটা হয়তো একটা দুইটা শখের বশে অর্ডার করছে। বাট যারা হচ্ছে স্বভাবজাত, মানে একটা জিনিস কিনতে চাই, বা যেমন আমরা শপিং করার প্রয়োজন হলে চলে যাচ্ছি কোথায়? শপিং কমপ্লেক্সে। তো এইরকম প্রবণতা, শপিং করতে ইচ্ছা হলে অনলাইনে চলে আসছে, এরকম পিপল আপনার দরকার এখন। সো এরা ডেফিনেটলি সিটি এরিয়ার পিপল গুলো হয়তো একটা প্রিফারেন্সে থাকবে, বা সেই টার্গেট গুলোকে আপনি খুঁজে বের করতে হবে, রিসার্চ করতে হবে। বোঝা গেল বিষয়টা? জি এক্ষেত্রে মানে কন্টেন্ট টন্টেন্টের কথা একটু যদি বলতেন, আর কয়দিনের জন্য আমি রান করাবো বা কত বাজেট নিব, কোন এলাকায় সিলেক্ট করবো, এগুলো যদি একটু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি টোটাল আপনার প্ল্যানটা বলেন, কোম্পানির এরিয়া বলেন, কোম্পানি সাইজ বলেন, মার্কেটিং এ আর কি কি জিনিস ব্যবহার করেন, মানে কোন কোন সাইডে ইনভেস্ট করছেন মার্কেটিং, এগুলো সব মানে যতটুকু সম্ভব আমাকে একটা ধারণা দিন। না ধরুন আমি টি শার্ট আমার কাছে আছে, মানে গার্মেন্টস এর মানে এক্সপোর্ট এর যেগুলো আছে এগুলো, তো আমি চাচ্ছিলাম এগুলো অনলাইনে বেস করে মানে পিকচার টিকচার দিয়ে মানে এগুলো সেল করবো প্লাস অ্যাডটা করবো। এক্ষেত্রে আমার মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হলো ফেসবুক এডে। আর যেহেতু নিজস্ব কখনো কোনো অ্যাড দিনে কখনো, সো কিভাবে মানে সেল জেনারেট করবো আর কাস্টমার অডিয়েন্স টার্গেট ওটা কিভাবে মানে করলে মানে ভালো রেজাল্ট পাওয়া যায় অ্যাডে, ওটা জানতে চাচ্ছি। আচ্ছা, অলরেডি এজ বা হচ্ছে কাদেরকে টার্গেট করবেন এগুলো নিয়ে তো কথা হলোই। জি টার্গেট বিশেষত মেয়েরই লাগবো, আর এইজের ক্ষেত্রে বলতে গেলে 80 to 35 এরকম রাখা যায় সর্বোচ্চ। হুম, রাখা যায়। আর ওইদিকে হচ্ছে আপনার আপাতত ইয়াতে আহ, আমাদের যে বিভাগীয় যে শহরগুলো এইগুলোকে টার্গেট করেন। বিভাগীয় শহর, জি। বা আপনি তো এখন যদি আমি চট্টগ্রাম থেকে শুরু আপনি চিটাগাং, সিলেক্ট- চিটাগাং এ না? জি চিরং। তাহলে আপনি আপাতত, যেহেতু কখনোই করা হয়নি, আপনি পরীক্ষামূলক চিটাগাং আর ঢাকা এই দুটাকে টার্গেট করেন, বাইরের দরকার নেই। এখন এই দুটোকে টার্গেট করলে তো মানে বিশাল ইয়ে হয়ে যাচ্ছে গা। না, তো পুরো বিশাল একটা বাজেট পুরো চলে আসে। বিভাগ না, শহর, সিটিটাকে টার্গেট করেন। আচ্ছা, ঠিক মানে আছে? তাও তো মানে মোটামুটি একটা বড়সড় অ্যামাউন্ট চলে আসে। হ্যাঁ, ওই যে যেটা করবেন 40 কিলো, অ্যারাউন্ড 40 কিলো, দেখবেন যে ওরা দিবে। আচ্ছা, যখন সিটি দিবেন তখন ঢাকার সেন্টার থেকে 40 কিলো সার্কেল, আবার রেডিয়াসটা নাকি, হ্যাঁ, রেডিয়াসটার কথা বলছো? রেডিয়াস রাইট। আর হচ্ছে আপনার ওই চিটাগাংও সেম,
এটা করেন, তাহলে কিন্তু আপনার লোকেশন কমে আসবে। ও আচ্ছা আচ্ছা, জি হুম, এই দুইটা পরীক্ষামূলক ভাবে। জি আর যেটা করেন, আমাদের বাংলাদেশের লোকেশনে অ্যাড তো, আপনি পার ডে $1, এটা তো সর্বনিম্ন। জি। ওটা দিয়ে 1 সপ্তাহের জন্য একটা রান করান, মানে মিনিমাম 5 দিন করতে পারলে বেটার। সেক্ষেত্রে আমি আরো 2 দিন বাড়াই 1 সপ্তাহ বললাম আর কি। 1 সপ্তাহে আপনার সর্বোচ্চ $60 যাবে। জি জি জি, $7, $7, হ্যাঁ যাবে। হ্যাঁ, ওই $60 আপনি একটা রেজাল্টও পাবেন, আপনার একটা এক্সপেরিমেন্টও হবে। যেমন আমার চিন্তা ভাবনা, মানে আমার ওয়েবসাইট খোলারও মানে চিন্তা ভাবনা আছে, মানে বড় সামনের দিকে এগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইডও ইয়ে একটা প্লেস করার চিন্তা ভাবনা আছে। আর বর্তমানে মানে লোকাল থেকে আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ ইয়ে করতে যাচ্ছিলাম, এই ধরনের চিন্তা ভাবনা আছে, এটাও আছে মাথায়। বুঝতে আপাতত পারছি। মানে এভাবে প্রচার করে এগোতে হচ্ছে। হ্যাঁ, জান, এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। $7 তো আর বেশি কিছু না। ওটার না, মাধ্যমে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে, কেমন রেসপন্স পান, কি ব্যাপার স্যাপার, এগুলো আসবে। এবং এক্ষেত্রে মানে একটা এক্সপিরিয়েন্স হলো, সেল বুঝতে পারলাম। করতে যারা, ওদের পেজ গুলো একটু চেক করবেন, কন্টেন্টের আইডিয়া গুলো ওখান থেকে নেবেন, ঠিক আছে? এখন স্যার ইন্টারন্যাশনালি ইয়ে আর আমাদের মানে লোকাল ইয়েগুলো তো আসলে টোটালি মানে ভিন্ন। ওইদিকে এটা চিন্তা করছি আর কি। যেমন টি স্প্রিং বলেন, আরো অনেক অনেক ইয়ে বলেন, এখন ওটার জন্য আর আপনি টিস্পিং এও দিয়ে রাখতে পারেন। স্প্রিং এ। হ্যাঁ, মানে আমি আমি তো কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আপনার যতগুলো ওয়ে আছে আপনার কাজে লাগাতে হবে। আপনি শট ডাউন করবেন, আপনি আচ্ছা, ইয়েগুলো মার্কেট কিভাবে করা সবগুলোকে যায়? শর্ট করবেন করে আপনি প্ল্যান করবেন যে আপনি কয়টা সাইডে ব্যাপারটা করবেন। আপনি ধরে নিলাম যে আপনি 5টা ইন্ডিভিজুয়াল সাইডে কাজ করাবেন, এদিকে ফেসবুক এবং স্প্রিং বা এরকম আরো বিভিন্ন। এরপরে আপনি করে ফেলবেন শিডিউল পুরো, যে আপনি প্রতি সপ্তাহে কোথায় কতটুকু টাইম দিবেন। এবারে শিডিউল দেখে দেখে আপনি কাজ করবেন এবং মিলাই নিবেন কম বেশি হচ্ছে কিনা। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আরেকটা ব্যাপারটা হচ্ছে, যেমন ওগুলো হচ্ছে যে মানে পিকচার ক্ষেত্রে কি করব, মানে পিকচারটা কিরকম দিলে মানে একটু ভালো হয়, মানে ফুট অ্যাট্রাকটিভ হবে একটু, এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। এখন পিকচার গুলো তো আমি দেখছি যে আপনার টি স্প্রিং এ তো জাস্ট গেঞ্জি পরিটাই আনাও। আর আমাদের দেশে অনেক সময় মডেল ইউজ করতেছে, অনেক সময় সিম্পলি ইয়েগুলো ইউজ করছে, অনেক সময় আবার হচ্ছে আপনার প্লাস্টিক বডি ইউজ করে, ঠিক আছে? যে এখন বডি গেঞ্জি ওই যে ওগুলো আছে না, ওইখানে তো অনলাইনে ডিজাইন করে মক আপ করে দেয় আর কি, মক আপ যেটা গ্রাফিক ডিজাইনের ভাষা বলে ওটা। হুম, তা আমি চাচ্ছিলাম যে রিয়েল পিকচার গুলো মানে ইয়ে করার জন্য, আমি তো আর মানে ওটা দেখে বানাতে পারবো না, তো আমারগুলো তো আসলে ওই যে গার্মেন্টস থেকে নেওয়া, তো এক্ষেত্রে কি করব? রিয়েল পিকচার দিবেন, সেটা যদি প্লাস্টিক বডিতে পরাই নিয়ে দেন, হয়তো ওটা রিয়েলিস্টিক হলো। জি, আবার একটু বলবেন? হ্যাঁ, বলছি যে অনেক সময় প্লাস্টিক বডিতে পরানো হয় না। জি 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 জি, ডেমো আকারে যেগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই রকম ভাবে যদি পিকচার নিয়ে নেন, হাই কোয়ালিটি পিকচার গুলো নিয়ে। এখন হাই কোয়ালিটির পিকচার যে নিব, তো ওগুলোতে আবার এডিট করতে হবে মেবি, মনে হয়, যেহেতু মোবাইলের ক্যামেরা আর ওদের তোলা, যেহেতু ক্যামেরা ডিজিটাল ক্যামেরা একটা ব্যাপার আছে। সেটাই। আপনি আপনি এখন কি ক্যামেরার সোর্স আছে আছে কোনো, নাকি মোবাইল ইউজ করতে চাচ্ছেন? মোবাইল ইউজ করতে যাচ্ছিলাম। আচ্ছা, মোবাইলে ক্যামেরা যদি ওটা চলার মতো হয়, ভালো হয়, তাহলে তো ভালো। জি, আছে মোটামুটি। তো সেটা ইউজ করে আপনি তাহলে পরীক্ষামূলক ভাবে দেখেন যে ওটা কাস্টমারদের ফিডব্যাকটা কেমন আসতেছে, জি। ওরা ক্লিয়ার বুঝতেছে কিনা, বা ওদের কোনো কোশ্চেন থাকতেছে কিনা, ওদের কথাই বোঝা যাবে যে ওরা স্যাটিসফাইড কিনা, ঠিক আছে? আর পরবর্তীতে ওদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে, ওভারঅল ফিডব্যাক পর্যালোচনা করে তখন কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে আমি একটা রান করব, হ্যাঁ, তো ওটা অ্যাপ্রুভ কি সাথে সাথে হয়ে যাবে নাকি টাইম নিবে এটার জন্য? কিছুক্ষণ সময় নেবে, তারপর রান হয়ে যাবে। মানে
হ্যাঁ, কিছুক্ষণ সময় নিয়ে রান হয়ে যাবে। আর কোনো প্রবলেম থাকলে ওয়ার্নিং দিয়ে ওটা আবার স্থগিত করে দিবে। এখন দেখছি বেশিরভাগ ইন্টারাপ্ট করে দিচ্ছে অ্যাড, যার মানে প্রচুর এটা সমস্যা হচ্ছে সবার দেখি। আমি অবশ্য কখনো ইয়ে করিনি। হ্যাঁ, না বুঝতে পারছি এই যে এদের বিভিন্ন পলিসি থাকে, এগুলো ভায়োলেশন হয়ে গেলে আপনার টি শার্টে তো সমস্যা হওয়ার কথা না এটা। না আমি দেখছি তো মানে বর্তমানে যে অবস্থা, হ্যাঁ, হ্যাঁ, সেজন্য বলছি সেই প্রেক্ষিতে। একটু আসলে প্রচুর রান হচ্ছে তো ফেসবুকে, যার কারণে ব্যাপারগুলো হচ্ছে। তারপরে সমস্যা নাই, আপনি করলে কি প্রবলেম ওই ওদের স্থগিতের কারণে ওরা দেখাই দিবে, ওইগুলো সলভ করে করে আস্তে আস্তে আপনি অ্যাপ্রুভ করাবেন। এখন ব্যাপারটা হচ্ছে মানে আমার ফেসবুক বিজনেস ম্যানেজারটা ওটা কিন্তু ভেরিফাইড না, তো এখন আমি কেমন জানি আরেকজনকে পেজ রোলও দিতে পারছি না, ওদিকে আমার একটা প্রবলেম। মানে অন্য কাউকে যে পেজ রোল দিব ওটাও পারছি না আসলে, ভেরিফাইড না বলে কি ওটা দেখাচ্ছে নাকি অন্য কোনো সমস্যা, এটা বুঝতেছি না। ওটা কি রেস্ট্রিক্টেড করে দিছে নাকি? রেস্ট্রিক্টেড করে দেয় নাই আসলে, মানে কি ওটাও প্রবলেমটা ধরতে পারছি আর কি। ভেরিফাইয়ের জন্য আবেদন করছিলাম, নিচ্ছে না। প্রবলেম হলে তো সমস্যা। আমার ফেসবুকটাও অনেকদিন ইনঅ্যাক্টিভ পড়ে থাকায় এটাতে একটু প্রবলেম হয়েছে। আর আমার সাধারণত অ্যাডের কাজ করিও না, সমস্যা হয় না এই জন্য। বাট ওইটা তাহলে সিম্পলি আপনি বুস্ট অপশনের মাধ্যমে ওইটা করে দেখতে পারেন। এখন বিজনেস ম্যানেজার ওটা তো মানে ইয়ে নাই, আমি কি অন্যভাবে ডিরেক্টলি বুস্ট অপশন করে আপনার তো একটাই পেজ করবেন তাই না? যে ওটা করতে পারবেন, আপনার কার্ড ইনফরমেশন গুলো অ্যাড করে নিয়ে ওখান থেকে পে করে দিবেন। পেজ থেকে বিজনেস ম্যানেজার না গিয়ে ডাইরেক্ট পেজ থেকে অ্যাড রান করবো, হয়তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আবার যারা হচ্ছে নিজের যদি পেমেন্ট গেটওয়েতে প্রবলেম থাকে, তো যাদেরকে ইয়ে করবেন, যাদেরকে মানে হায়ার করবেন, তাদেরকে ওখানে এডিটর রোল দিয়ে দিলেও ওরা করতে পারবে, এডিটর বা অ্যাড ম্যানেজার রোল দিয়ে দিলেও করতে পারবে। যে এখন ওইটাই চিন্তা করছি আর কি, বিজনেস ম্যানেজারের তো রোল দিতে পারছি না তো। ওটা সমস্যা না, আপনার পেজ থেকে পেজ রোলে পেজ যে থেকে আচ্ছা আচ্ছা, অ্যাডভার্টাইজার হিসেবে দিয়ে দিব তাই তো। হ্যাঁ, 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 ওইভাবে দিতে পারেন। বা সে যদি আরো এডিট করার যদি পাওয়ার দিতে চান তাহলে এডিটর করে দিলেন। বোঝা গেছে? জি ভাইয়া, ওই আমি যে একটু আগে বললাম না ব্যানার ডিজাইনের কথা, তাহলে ওনাকে আমি কাস্টম অফার দিব না? হ্যাঁ, কাস্টম অফার দিয়ে দেন, $10 দিয়ে দেন, উনি যা বলতেছে। না, উনি এখনো কোনো রেসপন্স করে নাই। ও, তো মানে টাইমটা দিতে হবে 1 ডে না? আর তো নাই, আর কোনো মানে আওয়ারলি তো দেওয়া যায় না। না, না, আচ্ছা। সেটা তো বোঝা গেছে। তো এখন এখন তো ক্লিয়ার না, আপনি এডিটর দিয়ে দিবেন, তাহলে আপনার কিছু টুকটাক এডিট করতে হলে ওটা উনি করতে পারবে। তো আচ্ছা, তো ইমতিয়াজ ভাইয়ের সাথে কথা হয়নি আজকে। আর অয়ন ভাইয়া তো জয়েন করছেন দেখছি, অয়ন ভাইয়ের কি অবস্থা শুনেন? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। কেমন কি চলতেছে বলেন? এই তো ভাইয়া আছে, একটা গিগ পাবলিশ করলাম ইউটিউবের উপর। আচ্ছা, আচ্ছা। জি ভাইয়া, ইউ- এইভাবে বিট করতে তো যাচ্ছে আর কি দিনকাল। আচ্ছা, ওইটা হলো টোটাল গিগ কত হলো? ইয়া ভাইয়া এখনো 4টা। ও, 4টা দেন তাহলে। আর কাজগুলো চলতেছে?
ইমপ্রেশনের বৃদ্ধি বা ওই মার্কেটিং এর বিষয়গুলো? জি ভাই, একটু বাড়ছিল। ইয়া ছিল এই 350 মতো ছিল, এখন আবার 200 নিচে নেমে আসছে। আজকে গিগ পাবলিশ করলাম, দেখি বার কিনা। গিগ পাবলিশ তো করছেন, এখন গিগের ইয়েগুলো করে ফেলেন। আপনার মিডিয়ামে একটা আর্টিকেল লিখে ফেলবেন, এদিকে পিন্টারেস্টে কিছু কাজ করেন, হ্যাঁ, লিঙ্কডইন এগুলো সব শেয়ার টেয়ার করেন আপাতত, হ্যাশট্যাগ একটু ইউজ করে, হ্যাঁ, আস্তে আস্তে বেড়ে জি যাবে। ভাই, জি। আর বাকি কি আচ্ছা ভাই, কন্টিনিউয়াসলি কোনো না কোনো মানে কাজগুলো করেন, যেগুলো আলোচনা করা হয়েছে করেন। কোনো সমস্যা থাকলে একটু জানান। অর্ডার অর্ডার টর্ডারের কি অবস্থা? ভাইয়া আসতেছে না তো এখনো, বিট করতেছি আর কি। হুম হুম। আর ফ্রিল্যান্সারে কি কোনো কন্টেস্ট অ্যাটেন্ড করা হচ্ছে? না ভাইয়া। কন্টেস্ট অ্যাটেন্ড হচ্ছে না। ফ্রিল্যান্সারে কিন্তু কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করেন, ঠিক আছে? আপনার কি আর্টিকেল রাইটিং এ কোনো কিছু করা জি হয়েছে? ভাই, শুরু। না ভাই, ওরকম তো কথা করা হয়নি আর্টিকেল রাইটিং এ। আচ্ছা, সমস্যা নাই। যে কাজগুলো আপনি ইন্টারেস্টেড ওই কাজগুলোকে সার্চ করে ফ্রিল্যান্সারে হচ্ছে কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা ভাইয়া, কেমন চলতেছে? এই তো ভাই, দিনকাল যাচ্ছে ভালোই। ওয়েবসাইটের কাজকর্ম কেমন চলে? হ্যাঁ, রিসেন্টলি তো ফোর আপডেটে ক্লায়েন্টের সাইট অনেকগুলো ডাউনে আছে, তো ওগুলো নিয়ে কাজ কমে যাচ্ছে। কিছু অডিট, কিছু কাজ যাওয়ার পর, আপডেট দেওয়ার পর এখন অনেকগুলো ওয়েবসাইটে এখন ওঠা শুরু করছে আর কি। যাই হোক, খুব তো ভালো দিকে যাচ্ছে আপনার তো। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইয়ে করেন, করতে থাকেন। আচ্ছা, জোনায়েদ ভাইয়ের সাথে কথা হয়নি? মোহাম্মদ ইরফান, কি অবস্থা আপনাদের বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ, কিন্তু কাজের অবস্থা খারাপ, টাইম দিতে পারতেছি না। আচ্ছা, এটাই তো বড় সমস্যা, সময়টা তো প্রয়োজন। জি স্যার। তো কি কি মনে হচ্ছে এখন, সময় সময় কি পাওয়া যাবে? জি স্যার, চেষ্টা করব। ওই একটু বাসায় কাজে ঝামেলা, তো যার কারণে ওইদিকে আর সময় দেওয়া হচ্ছে না। হালকা পাতলা যেগুলো পাই ওইদিকে, আবার রাতে একটু কাজ থাকে, এগুলো সারতে হয়। বুঝতে পারছি। তো এলইডিপি সার্টিফিকেটটা নেওয়া যাবে তো? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝতেছি না আসলে, আমার একটা কাজ দিছে, সেটা হচ্ছে কেউ ফেসবুক গ্রুপ থেকে কমেন্ট করছিলাম, সেখান থেকে মানে এখনো পর্যন্ত দেয় নাই, বাট অফার করতেছে আর কি। এটা হচ্ছে কি, মাস্টার্স এর পুরো থিসিস পেপার লেখা আর কি। তো ও ও বললো কি 500 টাকা দিবে 1000 ওয়ার্ডের জন্য, এরকম। তো এটা কি আসলে গুড প্রাইসিং? এখন বাংলাদেশি নাকি? জি জি, বাংলাদেশি। আপনার এক্সপেকটেশনটা কেমন, মানে কিভাবে আপনারা রেট গুলো নির্ধারণ করেন? রিসার্চে তো মানে যখন বিষয়টা খুব একাডেমিক, বেশি খারাপ না, মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে আমার। আর একটু বাড়িয়ে বলেন না। যে আমি আপু বলছিলাম, তো ও তো অনেক পার্টি আছে আর কি। ও বলে কি, আমি অলরেডি অনেকজনকে হায়ার করছি, এখন আপনাকেও লিস্টের মধ্যে আছেন আর কি একজন। তো সব মিলাইয়ে হচ্ছে কি, আমি তো বাজেটটা হচ্ছে কি আমাদের অলরেডি মানে আগে থেকেই প্রি ডিটারমাইন্ড, তো এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। তবে আপনি যেহেতু আগে নিজেই একজন রিসার্চার, তো আমি আপনার উপর কথা বলার মতো আমার
অধিকারও নাই, এক্সপিরিয়েন্সও নাই, মানে বিশেষ করে একাডেমিক রাইটিং যখন আসে আর কি। তো বললো যে কি হ্যাঁ আমি চেষ্টা করবো বাড়িয়ে দেওয়ার, এরকম বললো। আমি তো এটা নিয়ে কিভাবে 1000 ওয়ার্ড ভাবছি না। আচ্ছা ওইটা না, আপনাদের জেনারেলি পেমেন্ট সিস্টেমটা কি, মানে আপনারা কিভাবে কাজ করেন? যেমন ধরেন আমি হচ্ছে কি এক এক ধরনের কাজ করি হচ্ছে কি ফান্ডিং ফান্ডিং পাওয়া, মানে চিটাগং ইউনিভার্সিটি থেকে টিচারদেরকে ফান্ডিং দেয় না, মনে করেন একটা রিসার্চ পেপারের জন্য, রিসার্চ পেপার বানানোর জন্য 2 লাখ টাকা দেয়। তো সেখানে স্যাররা কি করে স্টুডেন্টদেরকে নেয়, এরকম একটা করি ওখানে স্যার। এখন আমি একটা কাজ করছি ওখানে, আমাকে স্যার অলমোস্ট 25 থেকে 30 হাজার টাকা দিবেন আর কি, ওটা একটা। আরেকটা হচ্ছে কি আমি একজন কত ওয়ার্ডের জন্য? ওয়ার্ড তো 5-6 হাজার, 6 হাজার, ম্যাক্সিমাম 7-8 হাজার। আচ্ছা 7-8 হাজারের জন্য 25,000, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 7-8 হাজারের জন্য, আচ্ছা। আর এমনিতে আমি অলমোস্ট একটা একটা মানে একজনের জন্য এমফিল এর থিসিস পেপার লিখতেছি অলমোস্ট। ওনার জন্য উনি আমাকে বলছে মানে প্রতি মাসেই 1,000 টাকা, সরি 1,000 বলতেছি, 7,000, যাই লিখি যাই করি, যেহেতু এটা রিসার্চ বিষয়, উনি প্রতি মাসেই আমাকে 7,000 টাকা পেমেন্ট করেন আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইগুলো তো আপনার সব অফলাইন ওয়ার্ক নাকি? এখন ওয়ার্ক লোড তো যথেষ্ট, মানে কাজ তো আছেই করার মতো নাকি? হ্যাঁ কাজ তো অলরেডি করতেছি, আমি তো আপওয়ার্ক আর ফাইবারে নতুন বলতেছি যে। তো সেই দিকে ওই ছেলেটা আমাকে বলে কি কি আমাকে তো অলমোস্ট, যদি আপনি যদি বলেন যে আপনি রিসার্চার, আপনি যেহেতু পুরো বা চাইলে পুরো পেপারটাই লিখতে পারেন, তো আমার সর্বোচ্চ 1,000 মানে বা 10-12 হাজার ওয়ার্ড লিখতে হবে আর কি। পার 1,000 ওয়ার্ড আমি আপনাকে 500 টাকা করে দিব, এ ধরনের বলতেছে। না না, আপনি তাহলে বলি আপনাকে, আপনার যেহেতু কাজ এখন আছেই, আপনি তো অফলাইন কাজ দেখাতেই পাচ্ছেন, তাই না? সো আপনার তো তাহলে আর এইভাবে কাজ নেওয়ার দরকার নেই লো রেটে। আপনি লো রেটে যদি কাজ নিতেই হয়, মার্কেট প্লেস থেকে নিবেন, যে আপনার প্রোফাইলটা রান করার জন্য। বোঝা গেছে বিষয়টা? জি জি, ওইটাই আমি অলমোস্ট যে মানে ডিসিশন লেস ছিলাম আর কি, যে আমি তো অফলাইন মার্কেটে আমি অনেক পপুলার বলতে গেলে, স্যাররা আমাকে নিজে থেকেই অফার করে স্যারদের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। ওটা তো অন্য বিষয়, কিন্তু অফলাইনে তো আমাকে, অনলাইনে তো আমাকে কেউ চিনে না, এই যে আপওয়ার্ক ফাইবারে। তো তো সেটাই, ওইটার জন্য আমি সমস্যায় আপনার পড়ছি। অফলাইনে কোনো কম্প্রোমাইজ এর সাথে কাজ করার দরকার নেই। আপনি যে স্ট্যান্ডার্ডে আছেন ওটা মেনটেন করেন। অনলাইনে যদি প্রথমের দিকে কম্প্রোমাইজ করতে হয় সেটা করতে পারেন, ঠিক আছে? এটাই বিষয়। আমি তো পাই না। আচ্ছা আপনারা আজকে যে টেকনিক গুলো বলছেন ওগুলো ইনশাল্লাহ অ্যাপ্লাই করবো। ট্রাই করেন, বাকিটা আল্লাহ ভরসা। সর্বোপরি তো আল্লাহর হাতে, তাই না? আমরা তো বিভিন্ন এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কথা বলতে পারি। আসলে কোন সাইকোলজিতে কোন এক্সপিরিয়েন্সটা খাটবে এটা বলা কঠিন। আরেকটা কথা বললো কি, আপনি যদি মনে করেন যে আমার বিশ্বস্ত হয়ে যান, ও রেগুলারই এই সমস্ত জিনিসপত্র করে আর কি। ও যে রেগুলারই বলছে আমি আপনাকে একদম পার্মানেন্টলি কি বলছি, এই সময় বলেন যে আপনি ফ্রি আছেন আমি কাজ দিব। তো আবার এদিক থেকে বলতে গেলে অফলাইনে হয়তো প্রফিটেবল হতে পারে লং রানে, চিন্তা করলে, নট রাইট নাও। লং রান চিন্তা করলেও আপনি মিনিমাম স্ট্যান্ডার্ড তো রাখবেন। আপনি আপনার ফাইনাল রেটটা জানাই দিবেন, যেটা যেভাবে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারপরে নিগোশিয়েবল করবেন সেইভাবে। আপনার হচ্ছে মানে কমফোর্টেবল রেট কত 1000 ওয়ার্ডে? লং টাইম চিন্তাই করেন মনে করেন, সেক্ষেত্রে আপনার কমফোর্টেবল জোন কত হবে? সেদিক থেকে চিন্তা করতে গেলে অবশ্যই আমার আপওয়ার্ক ফাইবারে বেশি সময় দেওয়া উচিত। না সেটা না, বলতেছি যে আপনি এই যে লোকাল মার্কেটেই যদি উনি যদি আপনাকে লং টাইম ওয়ার্কিং অপরচুনিটি দেয়, সেক্ষেত্রে আপনার কম্প্রোমাইজিং বলেন বা হচ্ছে আপনার কমফোর্ট রেটটা কত হবে পার মানে 1000 ওয়ার্ডে? অবশ্যই 1-2 হাজারের উপরে টাকা তো দেওয়াই উচিত। হ্যাঁ অলমোস্ট তাহলে তো 2,000। সেটার তুলনায় ওটা অনেক কম। তো ওনার সাথে কম্প্রোমাইজ কিভাবে করবেন আপনি? আসলে
আপনি কি 1000 ওয়াটের জন্য 2000 টাকা চার্জ করতে যাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আপু এটাই বললো। হুম। তবে হচ্ছে আপনার রিসার্চ পেপারের বিভিন্ন ধরন আছে, যেমন আপনি যদি এমফিল পিএইচডি এগুলোর জন্য করেন একটা ব্যাপার, যদি মাস্টার্স বা হ্যাঁ মাস্টার্স আর এমফিল এর জন্য বেশি আসে আর কি। আচ্ছা, তো উনি হচ্ছে অফার করছে কি মাস্টার্সে নাকি? মাস্টার্স, জি। আবার মাস্টার্সে জিরো প্লাগারিজম থাকতে হবে, সাথে হচ্ছে কি টার্নিটিন, তারপরে যে গ্রামারলি তো অপশনাল, গ্রামারলিও থাকতে হবে। এগুলো গ্রামারলি তো এগুলো তো কমন আইটেম, এগুলো ছাড়া তো রিসার্চ পেপার অ্যাকসেপ্ট হবেই না। তো হচ্ছে কথা হচ্ছে আপনি ওই ঠিক আছে, আপনার তাহলে মার্কেট রিসার্চ করতে হবে যে আপনাদের কম্পিটিটররা কেমন রেটে কাজ করে, ঠিক আছে, করে একটা মনে করে নির্ধারণ করবেন। আমার কাছে মনে হচ্ছে যে 2000 হলে এটা অনেক বেশি হয়ে যায় আমাদের দেশীয় মার্কেটে পার থাউজেন্ডে। মানে স্টুডেন্টরা যারা করে ওই হিসেবে আমার কোনো আইডিয়া নেই আর কি, যেহেতু আমি টিচারদের সাথে কাজ করি। ও আচ্ছা, আমি তাহলে ওই যেটা বললেন ওটাই করতে হবে। হ্যাঁ, আপনার রিসার্চ করে, কারণ আমি সেটাই বললাম যে আপনার তো রিসার্চ পেপারে বিভিন্ন ক্যাটাগরি আছে, তো সেই তুলনায় একজন টিচারদের ফান্ডিং আর স্টুডেন্টদের কিন্তু ওই এক্সপেকটেশন এক হবে না। ওইটা আপনি একটু রিসার্চ করে যে রেটটা আসলেই মানানসই সেভাবে হয়তো ডিলিংস করতে পারেন। ওকে, আচ্ছা ইরফান কি আছেন? তবে সাজ্জাদ হোসেন দেখতেছি। জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা ভাইয়া, বলেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ফাইবারের অবস্থা খারাপ, তবে লোকাল মার্কেটে মোটামুটি অলরেডি 2টা কমপ্লিট, একটা রানিং আছে। কি জাতীয় কাজগুলো হচ্ছে এখন? বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের কন্ট্যাক্ট দিচ্ছি, প্লাস হচ্ছে কিছু হ্যাশট্যাগ রিসার্চ করছি, ওদের 2 দিন পর পর একটা শিডিউলে পোস্ট করতেছি। সোশ্যাল মিডিয়া একটা নাকি? হ্যাঁ, একটা ফেসবুক পেজের। ভেরি গুড। আর অর্গানিকলি ওদের ফলোয়ার প্রায় 14 দিনে 1.1K প্রায়। এগুলো সব অর্গানিকলি আসলে। পেজের ফলোয়ার? হ্যাঁ, পেজের ফলোয়ার। নতুন রেস্টুরেন্ট, ওইটা গিয়ে করতেছে আর কি, মেনটেন করতেছি এখন। পেমেন্টটা কেমন করতেছে ওরা? পেমেন্ট হচ্ছে ওদের সাথে আমার ডিল হচ্ছে 25 ডেজ 8K। আচ্ছা, 8K। ওকে। আর স্যার ফাইবারে বলতে গিগের অবস্থা অনেক খারাপ। ধরতে গেলে ইমপ্রেশন দিন দিন কমে যাচ্ছে। অলরেডি 4টা গিগ আছে ফাইবারে, তবে কোনো কাজ নাই আর কি। কি বলেন তো, কোন কোন বিষয়? আমার আছে একটা ইউটিউবের গিগ আছে, আর একটা সোশ্যাল মিডিয়ার আছে, আর একটা লিঙ্কডইনের, আর ফেসবুক পেজের একটা আছে। পাশাপাশি এখন 2টা ডেপ্টে আছে, একটা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে, আর একটা হচ্ছে ওয়ার্ড প্লেস নিয়ে। সময় কেমন দেওয়া হচ্ছে ফাইবারে? আসলে স্যার সময়টা আসলে দেওয়া হচ্ছে না ধরতে গেলেই, অর্থাৎ রাত্রে 2-3 ঘন্টা যা দিই তা আর কি, এতটুকুই। আচ্ছা, আপনি যে টাইমটাই এখন ফ্রি আছেন না কেন কোনো সমস্যা নাই, কিন্তু সেটাকে আপনি ইউটিলাইজ করতে হবে, এটা হলো প্রথম কথা। আর আপনি মনে হয় আমাদের সব ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না। হ্যাঁ স্যার, সব ক্লাসে অ্যাটেন্ড ছিলাম, তবে এই পুরোপুরি ক্লাস অ্যাটেন্ড থাকতে পারি না, অর্থাৎ আচ্ছা, ওই যে আমি বিভিন্ন ইয়েতে চলে যান। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে গিগ মার্কেটিং নিয়ে যে আলোচনাগুলো করছি ওইগুলো কি সবগুলো শোনা হয়েছে কিনা বা বোঝা হয়েছে কিনা? স্যার পিন্টারেস্টটা আর টুইটারটা দেখা হয়েছিল, আরেকটা বলছিলেন কি সেটা দেখা হয়নি, যেটা আচ্ছা, কন্টেন্ট দিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মিডিয়ামে করে তারপর করে না,
ওইটা করেন হ্যাঁ তো ওইটা দেখি নয় আর এটা জানিও না স্যার এই সম্পর্কে ধারণা নাই আচ্ছা আর আচ্ছা কি। তো পিন্টারেস্টের কি কাজটা করছেন? পিন্টারেস্টে আমি কতগুলো ছবির সাথে ওই কতগুলো আর কি যেগুলি দেখতে দেখতে গেলে রিলেটিভ মনে হয় এরকম হ্যাঁ কয়েকটা ফটোতে আমার ফাইবারের লিঙ্কটা অ্যাটাচ করে দিছি। বোর্ড ক্রিয়েট দুটো করা পোস্ট, হয়েছে? হ্যাঁ বোর্ড ক্রিয়েট করা হয়েছে অলরেডি, 3টা বোর্ড আছে পিন্টারেস্টে। Very good. আর চেষ্টা করতেছি আর এখানে ভালো ইমপ্রেশন আসতেছে, এমনি মান্থলি দেখা যাচ্ছে 2.5 কে মতো ইমপ্রেশন একটাতে। Very good. ওই ইমপ্রেশন গুলো ফাইবারে এসে ইফেক্ট পড়তেছে না? না স্যার, একদম ধরতে গেলে ওই মার্কেটিংটা যখন থেকে শুরু করতেছি তখন থেকে আরো ফাইবারের ইমপ্রেশনটা কমে যাচ্ছে। আমার লিঙ্কডইনে গিগটা ফার্স্ট পেজে ছিল, ওটা ছিল প্রথমে ভিডিও দিছিলাম একটা, হুম হুম ওই ভিডিওটা দেওয়ার পর আমার ওইটা ওরা অ্যাক্টিভ করে নাই, এটাতে কিছু কপিরাইটেড ক্লাইম ছিল। পরবর্তী ভিডিওটা ডিলিট করে দিই এবং ফটোগুলো সব ডিলিট করে নতুন একটা ফটো এড করি, এর ফলে আমার গিগটা পুরোটাই ডাউন হয়ে যায় আর কি স্যার, লিঙ্কডইনের গিগটা। এটা তো মেন রিজন এটাই ছিল, তাহলে আপনার একটু সময় লাগবে, তবে আপনি কাজগুলো একটু কন্টিনিউ করে যেতে হবে, বুঝা গেছে? কারণ এই যে কপিরাইট ক্লেমে ওরা যে অ্যাকসেপ্ট করে না এটা, আপনার যেহেতু এটা একটা টপ পেজের গিগ ছিল, এরপরে ঘটনাটা এমন হয়েছে, সো এটা রিকভার হতে টাইম লাগবে। এখন কিন্তু অলরেডি অনেক পিছায় চলে আসছে সিরিয়াল। হ্যাঁ স্যার, আসলে লিঙ্কডইনে গিগটা নিয়ে অনেক বেশি রিসার্চ করা হয়েছিল এবং ধরতে গেলে ট্যাগ ডেসক্রিপশন এবং প্লাস হচ্ছে আপনার প্রাইজিনে একই রকম কন্ট্যাক্ট রাখার চেষ্টা করছিলাম। বুঝতে পারছি, ওটা সবই ঠিক ছিল এবং আপনি কিন্তু রেজাল্টও পাইছেন, বাট শেষের দিকে এসে একটু প্রবলেম। সমস্যা নেই, এটা সাময়িক সমস্যা, ওটা কিন্তু আবার র্যাঙ্কে আসবে। আপনি মানে ওই সময় পর্যন্ত ওয়েট, এবং পাশাপাশি ওই সময়ের সাথে সাথে আপনি এই কাজগুলো একটু কন্টিনিউ করতে হবে। জি স্যার। ভাইয়া স্যার ওইটা, ভাইয়া জি আপু। ওই ভাইয়া আমি বলতে চাচ্ছি, এই গিগে কি $12 দেওয়া যাবে না প্রাইসিং এ? কাস্টমার অর্ডারে, কাস্টমার অফারে হ্যাঁ, না ওখানে তো দেওয়া যাচ্ছে তো, উনি আমার যে গিগটাতে মানে অর্ডার দিবে ওটার কথা জিজ্ঞেস করতেছি আমি। এখন কত আছে? আমার তো ওটা আমি আমার একটা ফেসবুকের গিগ আছে, ওটাতে আমি মানে অর্ডারটা নিব আর কি, ব্যানারের। তো এই ক্ষেত্রে কি করব আমি তো বুঝতেছি না। আপনি ওখানে $5 থেকে শুরু, তো আমি এডিট করে ওখানে মানে $12 দিতে চাচ্ছি, 5, না না না, 10, ওইটা এডিট করার 15। দরকার নাই তো, ওইটা এডিট করার দরকার নাই। আপনি ক্লায়েন্টের থেকে তো কাস্টম অফার করে নেবেন। আমি ক্লায়েন্টকে পাঠাবো ওটা কাস্টম অফার? এই যে আমি একটু দেখাই, ওখানে দিলে হবে? এমনিতে আমি তো দিতে জানতেছি বাট বুঝতেছিলাম না। না গিগ সিলেক্টটা করতে হবে, যেমন ওটা আমি দেখালে বুঝবেন। আচ্ছা। ক্রিয়েট অ্যান অফার এখান থেকেই তো, হ্যাঁ আপনি এই যে এখান থেকে গিগ সিলেক্ট করবেন, যে গিগটা দিবেন, আপনার যেটা ফেসবুকে যেটা অর্ডার নিতে চাচ্ছেন না, হ্যাঁ ওটা দিছি। সেটা সিলেক্ট করবেন, করে জাস্ট আপনি যে অ্যামাউন্টটা দিবেন ওটা দিলেই হবে। ওখানে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে দিলেই হবে, আপনার গিগ বারবার চেঞ্জ করা লাগবে না, রেট। আচ্ছা। ওকে, হ্যাঁ তাহলে ইরফান ভাইয়া বলেন। ভাইয়া মিডিয়ামে যেটা গিগ প্রমোশনের কথা বলছিলেন ওইটা মিসিং ছিল আর কি। হয়তো ক্লাসে জয়েন হতে ধরিয়েছিল বা ওই দিন ক্লাসে ছিলাম না, একটা ক্লাস ছিলাম না মেবি, আচ্ছা, দেখা হয়নি আর কি। ওটা আমি একটু মৌখিকভাবে বলছি, আর ভিডিওগুলো কিন্তু আমাদের শিটেই আছে, ঠিক আছে?
ভাইয়া এক্স্যাক্টলি কোন ক্লাসে সেটা বললে একটু ভালো হতো আর কি ভাইয়া। এটা ওই বলা তো আসলে কঠিন। আপনি সম্ভবত এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে এর 2 ক্লাস আগে দেখতে ধন্যবাদ পারেন, ভাইয়া। ঠিক আছে? জি এরকম 2-1টা ক্লাসে ওইরকম আপ ডাউন করে একটু টেনে টেনে হয়তো দেখলে বুঝবেন, কিন্তু এটা বলা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমার নিজেরও সঠিক বলতে পারছি না এক্সাক্ট ভাবে। তারপর আমি একটু মৌখিকভাবে বলি, আপনি মিডিয়ামে একটা অ্যাকাউন্ট করে নিয়ে এখানে আপনি আপনার গিগ রিলেটেড 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেল একটা পাবলিশ করবেন। এখানে গিগ রিলেটেড টপিকের ডিটেলস লিখে ওখানে আপনার গিগটাকে অ্যাঙ্কর টেক্সট করবেন আপনার গিগের কিওয়ার্ড দিয়ে। বোঝা গেছে? জি ভাইয়া। আর পরবর্তীতে আপনার কোরাতে এই ধরনের রিলেটেড কোশ্চেনগুলোতে আপনার মিডিয়ামের লিঙ্কটা আর কি ওখানে প্লেস করবেন। আর অবশ্যই সেখানে হচ্ছে আপনার প্রায় 300 ওয়ার্ড, 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে সুন্দরভাবে কমেন্টস করবেন, রিলেভেন্ট পিকচার দিবেন এবং আপনার ইয়াটা কি বলে মিডিয়ামের লিঙ্কটা ওখানে প্লেস করবেন। এটাই ছিল আর কি। তারপর একটু দেখে নিন, সহজ হয়ে যাবে। ওকে আচ্ছা ভাইয়া। ওকে। আচ্ছা আরিফ মইন ভাই, কি অবস্থা বলেন? আরিফ মইন, আচ্ছা উনি নেই মনে হয়। ওমর ফারুক, জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আম, ভাই আমি নর্মাল ফাইবারে কাজ করতেছি কিছু গ্রাফিক্স নিয়ে। আচ্ছা তো ওখানে মানে ক্লায়েন্টরা এখন মানে একটা ক্লায়েন্ট ছিল যেখানে আমরা তো উনি আমরা যখন ওই যে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলাম তখন মানে ব্লগ করার জন্য ওয়ার্ডপ্রেসে কিছু কাজ শিখছিলাম আমরা। তো একটা ক্লায়েন্ট বললো যে আমার যে মানে উনি ওয়ার্ডপ্রেসে কিছু কাজ করতে যাচ্ছে। তো আমি তো চিন্তা করলাম যে মানে যেহেতু এখন আপাতত কাজ তেমন পাওয়া যাচ্ছে না, তো ওয়ার্ডপ্রেসটা যেহেতু মোটামুটি পাই একটু শিখে তো ওনাকে এই কাজটা মানে করে দিই। তো আচ্ছা ওনাকে ওনার সাথে ডিল হয়ে গেছে, জাস্ট কথাবার্তা হয়েছে। তো এখন আমি ওই ওয়ার্ডপ্রেসের কাজটা নিয়ে এখন ওনার কাজটা করে দিচ্ছি এখন। তো অলমোস্ট শেষের দিকে এখন। তো আমি ওটা নিয়ে এখন বেশি সময় দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নেই, আপনি ওইটা কাজটা ডেলিভারি হলে আবার জি, একটু ভালোভাবে এগুলোতে একটু সময় দেন, ঠিক আছে? জি। এখন ভাইয়া যেহেতু একটু কাজ মানে পাওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। সো এখন মানে আমি যেদিকে পারতেছি সেদিকেই ট্রাই করতেছি। মানে সব মানে কোন স্পেসিফিক ফিল্ড না ধরে আমি সব দিকেই ট্রাই করতেছি এখন। আচ্ছা আচ্ছা, আমি বুঝতেছি। আপনি তারপরেও এখন মোটামুটি কোনগুলোতে বেশি কাজ করার চিন্তা ভাবনা করতেছেন? আ এখন আসলে মানে স্পেসিফিক ভাবে ওরকম বলতে পারতেছি না। কারণ মানে এখন তো সবাই তো আর্নিং এর তো মেইন টার্গেট তো হচ্ছে আর্নিং। তো রাইট। হয়তো যেদিকে আর্নিংটাই সবচেয়ে বেশি ভালো হয়তো বা ক্লায়েন্টটা ভালো পাবো মানে সেদিকে হয়তো একটা স্পেসিফিক বা আরো স্টাডি দিব, একটু টাইম দিব ওইদিকে। সো এখন তেমন ভালো এখন একটা ফিল পাচ্ছি না এখন সত্যি কথা বলতে এটাই ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতেছি বিষয়টা। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনার এমনি প্রোফাইলটাতে এখন গিগ কয়টা আছে? এখন আমার ৭ টা গিগ আছে সবগুলোই গ্রাফিক্সেরই। ও, আপনি ইয়াতে ওয়েব কি বলে ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করেছেন না? জি, জি। মার্কেটিং করেছিলাম। ওই যে আপনাকে বলছিলাম যে মানে আমি যেহেতু গ্রাফিক্স এর আমার তো আগে থেকে ফেভারিট অ্যাকাউন্ট ছিল। তো ওইজন্য আমি আর মার্কেটিং এ কোনো গিগ করি নাই। তো তবে আমি আবার Upwork এ ট্রাই করতেছি ডিজিটাল মার্কেটিং এর জন্য। বুঝতে পারছি। আচ্ছা দেখেন। ওকে। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি এই যে এই আমার গিগটা যখন ইমপ্রেশন কমে যাচ্ছে আমার অ্যাকাউন্টে, তো এই কালকে করলাম কি আমার এক ফ্রেন্ড দিয়ে গিগ এক্সচেঞ্জ করছি কয়েকটা। ওইখানে ক্লিক এবং ইমপ্রেশন কোনো কিছুই কাজে আসে না, কারণটা কি ভাইয়া? একটু একটু আবার বলেন। ভাইয়া আমার ওই কয়েকদিন ধরে গিগের ইমপ্রেশন একদম কমে যাচ্ছে। হুম হুম। তো এই আমি চাইছিলাম গিগের ক্লিকটা এবং ইমপ্রেশনটা বাড়ার জন্য। অর্থাৎ ধরতে গেলে লাস্ট
3 দিনে কোনো ক্লিকই আসে না গিগের উপর। তো এখন কালকে করলাম কি, আমার এক ফ্রেন্ডকে গিয়ে, ও আগে কখনো আমাকে করে না আরকি, যেটা গিগের ফেভারিটে সেভ দেয় ওইটা আরকি, আচ্ছা ওইটা করে দিতে বলছিলাম, আর গিগ এক্সচেঞ্জ করা আরকি, ওটা গিগটা দেখাম। আচ্ছা কিন্তু আমার গিগের উপর এটা কোনো এফেক্ট আসে না। আচ্ছা, আমি বলি বিষয়টা। আপনাদের ফাইবারের তো একটা নির্দিষ্ট সাইকেল আছে, হ্যাঁ? ওরা সেইভাবে ডেটাগুলো নেবে এবং ওইভাবে শো করবে। দেখা যাচ্ছে আপনি ইনস্ট্যান্ট এখন করলেন, ব্যাপারটা কিন্তু ওইভাবে আপডেট হয় না। ওই ইফেক্টটা আপনার হ্যাঁ, পরবর্তীতে পাবেন। এটা কালকে করছি, অর্থাৎ আমি দেখি যে আমাদের যেগুলো ইমপ্রেশন বা এগুলো চেঞ্জ হয় সকালের দিকে, প্রায় 5:30 কিংবা 6টার দিকে চেঞ্জ হয় আচ্ছা আমাদের প্রতিদিনের ইয়েটা আর কি, আমার ধারণা মতে। তবে শিওর না, কারণ আমি 3:30 বা 4টার দিকে ঘুমাই যাই। এদিকে যদি সকালে উঠি, আর্লি উঠি 6টা 6:30টার দিকে, তাহলে দেখা যায় আমাদের ইমপ্রেশন বা ইয়েগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওগুলো এই চেঞ্জ হিসেবে তখন ধরতে হয় না, ওগুলো চেঞ্জ হয় ভাইয়া 8টা থেকে 8টা বাজে, সবকিছু চেঞ্জ হয় 8টা বাজে, সকাল 8টায়। সকাল 8টায় হ্যাঁ সকাল 8টায়। এরকম হইতে পারে আর কি, মানে আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে কি মানে চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে বললাম, এর আগের দিন রাত্রে করছে, কিন্তু আমার সকালে কোনো ফিডব্যাক পাই না, অর্থাৎ আজকে কোনো ফিডব্যাক পাই না এটার। এটা ওইটাতে একটা চেঞ্জ হয়, আমি বলি বিষয়টা। আপনার এটা তো একটা উইকলি একটা পিরিয়ড থাকার কথা, আমি যতদূর জানি, ঠিক আছে? তো আপনি জানি না ভাই এটা। হ্যাঁ, Sure. এটা হচ্ছে একটা উইকলি একটা দেখায় যে আপনার 1 সপ্তাহটা আগে দেখাবে। হ্যাঁ হ্যাঁ 8টার পরে হয়ে গেলে রাতের যেগুলো ইমপ্রেশন আছে ওগুলো চলে আসবে তখন। 8টার আগে দেখাবে যে 1 সপ্তাহটা চেঞ্জ হয়ে গেছে। মানে একটা দিন চলে যাওয়ার পর চেঞ্জ হয়ে যে চেঞ্জটা চলে আসছে ওইটা চলে আসবে। আর মানে তারপর আপনার নতুন এক সপ্তাহ ইমপ্রেশন যেগুলো আসছে আপডেট, ওগুলো এক যোগ সপ্তাহ করবে। আপডেট এরকম হবে আর কি। জি, জি। হ্যাঁ, ওই প্রতি এক সপ্তাহ আপডেট, ওটা তো হওয়ার কথা। ওটা ক্যালকুলেশনে অ্যালগরিদমে ওদের যে সেট, ওটা কোনোভাবে আপনার এটার সাথে ওই টাইমিংটা অ্যাডজাস্ট হয়নি, তাছাড়া ওইটা পাবেন। ওটা তো বেনিফিট অবশ্যই আসবে। আর ভাই পার ডে যদি আপনি ইমপ্রেশন একটু ভালোই দেখতে চান, তাহলে এখানে তো টুইটারের মার্কেটিং যেটা শেয়ার করা হয়েছে ওইটা ফলো করতে পারেন। ওইটাতে আপনি একটা চোখে পড়ার মতো একটা ইমপ্রেশন অথবা চেঞ্জ দেখতে পারবেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনি টুইটারে যেটা মার্কেটিং এ দেখাইছিলেন, আমি পোস্ট করছিলাম টুইটারে, দেখা যায় যে টুইটারে পোস্টের মধ্যে ইমপ্রেশন 5,000 5,500 দেখা যায়, এঙ্গেজও হয় 10 থেকে 15, কিন্তু আমার মনে হয় না সেটা এখানে কোনো ইফেক্টিভ আসতেছে। আমার কেমন জানি মনে হয়। হ্যাঁ, এখানে এমন না যে আপনি একটা টুইটার মধ্যে 5,000 ইমপ্রেশন পাচ্ছেন, ওইটা থেকে আপনি এঙ্গেজমেন্ট পাবেন এরকম না। আপনার রেগুলার অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনি তো আজকে ফেসবুক প্রোফাইল খুললে তো আর কালকে আপনার 5,000 ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে যাবে না, ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে না, তাই না? এরকম একটা গ্রাজুয়ালি এটা বাড়তে থাকে। আর টুইটার, আপনি আজকে নতুন প্রোফাইল খুলছেন, আপনার অ্যাক্টিভিটি দেখে ওটা ওরা মেজার করে না। আপনার রেগুলার অ্যাক্টিভিটি থাকলে তখন আপনার টুইটগুলোকে ওরা ভালো চোখে দেখবে। আর ওখানে কোনো স্প্যামিং করবেন না, কোনো ফোর্স কিছু করবেন না, যে ন্যাচারালি যেগুলো আছে ওগুলো করতে থাকবেন, একটা সময় হয়ে যাবে, ওভারনাইট কিছু হবে না এটাতে। ধন্যবাদ ভাইয়া। আসলে ওই আপনি যখন টুইটার ওইটা দেখাইছিলেন মার্কেটিং এর, আমার যে পার্সোনাল টুইটার অ্যাকাউন্ট ছিল সেটা ছাড়া আমি একটা নতুন টুইটার অ্যাকাউন্ট খুলছিলাম। ওটাতে বর্তমানে 20টা ফলোয়ার ছিল, সরি 20টা ফলোয়ার, এবং আমি ফলো করি 19 জনকে, এরকম আর কি। আচ্ছা। ওইটা থেকে আমি ট্রেন্ড গুলো নিয়ে পোস্ট করছিলাম, কিন্তু তেমন ফিডব্যাক আসে না মনে হচ্ছে আর কি। আর দেখলাম যে আজকে যখন ফলোয়ার রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি ওখানে আর যাচ্ছে না, কারণটা কি ভাই? টুইটারে প্রতিদিন 20-25 জন থাকে, এর বেশি করা যায় না ফলো। আপনি 5-6 ঘন্টা পরে যে আবার করতে পারবেন, ইনভেস্টমেন্ট করা যায় না আর কি। ভাই না আমি একটা প্রতি সময় এসে ঘন্টায় আপনি যদি ফলোয়ার বাড়ায় ফেলেন, যদি ফলোয়ার কামব্যাক না করে তাহলে আবার এগুলো ডিলিট করতে হবে। ডিলিট করে আবার ফলোয়ার বাড়াবেন। হ্যাঁ, আমার থেকে তো বললাম ভাইয়া, ওই যে মুইন ভাই, ওই 20টা ফলোয়ার আমাকে ফলো করে, আমি 19 জনকে ফলো করি।
না, আপনি রিকোয়েস্ট অনেকজনকে পাঠাইছেন কিন্তু ওরা ব্যাক করে নাই। যেগুলো পরবর্তী ফলোয়ার গুলো অফ করে আনফলো করে দিছি, এটা কি ইফেক্টিভ? হ্যাঁ ইফেক্টিভ। ওইটার পর আপনি যদি আপনি একটা ধরেন একটা সাপোজ আপনি মনে করেন ধরেন আপনি 100টা ফলোয়ার পাঠাইছেন, আপনার ফলোয়ার লিস্টটা ফিল আপ হয়ে গেছে, তখন আপনি আর পাঠাইতে পারবেন না। আপনি ওই 100টা থেকে যদি ডিলিট করে দেন, 20টা ডিলিট করে দিয়েছেন, আবার 20টাকে পাঠাইতে পারবেন নতুন করে। আমার বুঝছেন কাছে কথা এখন এখন? হ্যাঁ, আমি তো ডিলিট করে দিছি মুইন ভাই, কিন্তু তাহলে আপনি নতুন সমস্যা করে পাঠাইতে পারবেন তো। নতুন করে আমি প্রতি ঘন্টা 2টার চেয়ে বেশি পাঠাতে পারছি না। 2টার পর তাহলে মনে আমাকে হয় ওদের ডিলিট অ্যালগরিদম হওয়ার যেটা কথা আছে না, ওইটা আমি ওইটা ফিল আপ সচরাচর হয়ে গেছে 20টার মতো আপনারটা। দেখছি। আচ্ছা দেখি, তবুও কয়েকদিন এমনি স্টপ রাখবো ফলোইং পাঠানোটা। আর একটু পার্সোনাল কমাই ফেলেন, ফলোইংটা কমাই ফেলেন। আচ্ছা আপনি ফলো না করে আপনি বিভিন্ন ওই প্রোফাইলে যে কমেন্ট করতে পারেন অথবা রিটুইট করতে পারেন, ওইটাতে আপনার ফলোয়ার পাবেন। আচ্ছা আমাদের ভাইয়া ইউটিউব নিয়ে কাজ করে উনি আছেন আমাদের দাদা? আজকে তো নেই, উনি নেই আজকে। আচ্ছা আচ্ছা, আরিফ ভাইয়ের সাথে তো পরে কথা হলো না। আরিফ ভাই কি অবস্থা বলেন তো? এই তো গিকের ইমপ্রেশন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট বাইরে নক পাচ্ছি বাট কাজ দিচ্ছে না। উনি উনি একটা কথা বললে আমি আমি আর একটা বলি, এই অবস্থা। উনি চাচ্ছে এক্সাক্ট আমাকে বলে যে এটা এইভাবে করে দিতে হবে, আমি বলছি এইভাবে আমি তো পারবো না, সরি। ব্যাডে ওইটা বলে বলে দিচ্ছে না? না, হ্যাঁ ওইটা হচ্ছে না। কি আসলে বলেন তো, কোথায় গ্যাপ? উনি বলতেছে এই আমাকে বলতেছে ইনস্টাগ্রামের ফলোয়ার কিভাবে বাড়াবো। আমি বললাম যে ইনস্টাগ্রামে ফলোইং করব, তারপর আপনার গ্রুপে যে আপনার সম্পর্কে কমেন্ট করব, বিভিন্ন গ্রুপে শেয়ার করব, এগুলো বলছি। উনি বলতেছেন না আচ্ছা ঠিক আছে এগুলো জানাবো বলে আর কিছু বলে না। আমি আরো আগ্রহ দেখাই নাই ওনাকে। বুঝতে পারছি। আপনার এমনি মূলত এখন কোন গিকটা প্রথমের দিকে? ফার্স্টে হচ্ছে আমার গিগটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াটা, হ্যাঁ, আর অন পেজ এসইও। অন অন পেজ এসইও তে তো রেসপন্স আসার কথা। না, অন পেজ এসইওটা আমি গিগকে গিয়ে পাঠাচ্ছি, বাই রিকোয়েস্ট পাঠাচ্ছি, বাট রেসপন্স এখনো আসছে না। আর আমি রাত 2টা পর্যন্ত থাকি, তার থেকে বেশি থাকতে পারি না। আর আমাকে 3জন ভাইয়ের নক দিছে, সবাই নক দিছে 5টার পরে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমি 20 মিনিটের মধ্যে আমি আবার রিপ্লাই করছি। বুঝতে পারছি। আর এমনি বাই রিকোয়েস্ট গুলো যে করতেছেন ওগুলো রিপ্লে কেমন পাওয়া যায়? হ্যাঁ ওরাই তো রিপ্লাই দিছে, ও আচ্ছা, ডিরেক্টলি ওরাই। নক করছে, ও রিপ্লাই ওই বায়ার রিকোয়েস্ট থেকে রিপ্লাই দিছে আমাকে। ও আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট পেজে আপনার কি বলে, আহ, কি কাছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর কোনো মেসেজ আসতেছে না? না, ওইটার কোনো মেসেজ আসতেছে না। ফার্স্ট পেজ আমার 4টা গিগ আছে, বাট সোশ্যাল মিডিয়াটা ফার্স্ট পেজে নাই। বুঝতে পারছি। বাট কিন্তু ইমপ্রেশনটা পাচ্ছি আমি। হুম। আসলে এটার জন্য যেটা করণীয়, একটু সময় নিয়ে আমাদের কাজগুলো কন্টিনিউ করতে হবে, এটা এক। দুই হচ্ছে আমাদের তো আসলেই ওই এক্সাক্ট ক্লায়েন্ট পর্যন্ত ওয়েট করতেই হবে, কারণ ক্লায়েন্টের এক্সপেকটেশন যদি আমরা ফুলফিল না করতে পারি তাদের সাথে তো আর এগ্রিমেন্টে যাওয়া যাবে না। অবশ্যই হ্যাঁ আমাদের, হ্যাঁ সেটাই, হ্যাঁ, কারণ ব্যাড রিভিউ নিয়ে এগুলো নিয়ে কাজ করে তো লাভ হবে না। লাভ হবে না। হ্যাঁ হ্যাঁ। আসলে মানে গিগ গুলোই এমন, যেমন সোশ্যাল মিডিয়া, এইগুলো হচ্ছে কিন্তু আসলে ঝামেলা হওয়ার মতোই। আপনি মানে কথার কথা, আমি ফর এক্সাম্পল যদি বলি একটা আর্টিকেল রাইটিং, এটা কিন্তু স্বচ্ছ একটা গিগ। এখানে কিন্তু আপনার সাথে ক্লায়েন্টের দ্বিমত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় দেখেন ঝামেলাপূর্ণ কিছু এক্সপেকটেশন থাকে ক্লায়েন্টের।
এই একটা যদি কঠিন একটা নিশ দিয়ে দেয় ওইটাকে ফলোইং আনা কিন্তু অনেক কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলছি যে এই যে আপনাকে বললো যে আমার একটা পেজ বা আমার একটা এই ফলোয়ার বাড়াতে হবে এতদিনে এত, এইগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মানে চ্যালেঞ্জিং একটা মানে কি বলবো। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা ভাই আমাকে কোয়েশ্চেন করতেছে যে উনার ফেসবুক আর টুইটারটা উনার প্রোডাক্ট গুলো প্রমোট করতে হবে। তো উনি বলতেছে, আচ্ছা আপনি তো আমার এগুলো প্রোডাক্ট গুলো প্রমোট করবেন, আমি কত পাবো? বেনিফিট কি পাবো আমি? হ্যাঁ 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 ১ মাসের জন্য করাবে উনি। উনি বলতেছে আমাকে উনি কি বেনিফিট পাবে ওইটাও জানার জন্য। আমি বলতেছি আমি তো আপনার এগুলো করেই যাবো। আপনি কি বেনিফিট পাবেন তো আমি সেটা কিভাবে বুঝবো? আপনার যদি ফলোয়ার বেশি থাকে তাহলে আপনি এমনি বেনিফিট পাবেন না। আর যদি ফলোয়ার না থাকে তাহলে ফলোয়ার বাড়াইতে হবে। তখন কি বলে? তখন বলছে আমি বেনিফিট কি পাবো? একই কথা উনার। কথা হচ্ছে যে উনার বেনিফিট কি পাবে উনি? আচ্ছা, না সবাই তো একরকম থাকে না, ওদের কথাবার্তা আর না, আমি সেটাই বলছি আমাদের কিন্তু একটু টার্গেট নিয়ে আমরা ওই স্বচ্ছ কাজগুলোর দিকেও কিন্তু অগ্রসর হতে পারি। যে আমার যে কাজগুলোতে প্রবলেম থাকতেছে না বা যেখানে আমার একমত হওয়া সহজ ক্লায়েন্টের সাথে, জি, জি। ওইগুলো নিয়ে টার্গেট করে অনেকেই কিন্তু শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। অবশ্যই, অবশ্যই। আর আমরা যেটা করছি অনেকেই আবার ক্লায়েন্টের সাথে বার্গেনিং করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমাদের কাজের কাজটা হচ্ছে না। তো একটু দেখেন না যে আর কি কি টপিক আছে বা যেগুলো নিয়ে আচ্ছা, কাজ করলে একটু সহজ হবে। আচ্ছা। আরেকটা কাজ আরেকজন বায়ার বলতেছে আমাকে Google AdSense করার জন্য। উনি শুধু WordPress টা ইনস্টল করে বলতেছে আমাকে Google AdSense এর জন্য আবেদন করার জন্য। আমি বলতেছি আপনি এগুলা আগে ঠিক করেন। কনটেন্ট এগুলো সবগুলো ঠিক করেন তারপরে Google AdSense এর জন্য আবেদন করিয়েন। এখন ডিনাই করে দিবে। তখন এটার ইয়েটা কে নিবে? লায়াবিলিটি কে নিবে? আপনি আমাকে এসে বলবেন যে এটা ডিনাই করে দিছি। তখন উনার টোটাল পেজটা কমপ্লিট করতে হবে না? উনি অ্যাডসেন্স এর জন্য কিছু করে নাই। উনি জাস্ট এনডিআরই বায়ার। উনি শুধুমাত্র আপনার WordPress টা ইনস্টলই করছে শুধু। আর কিছু করে নাই। কাস্টমাইজ করে নাই। কাস্টমাইজ এগুলো সবগুলো দায়িত্ব আপনি $1,000 মিনিমাম $1,000 বাজেট করে বলবেন টোটাল এসইও আমি তো পুরো লিস্টটা দিয়ে দিছি। উনাকে পুরো লিস্টটা দিয়ে দিছি। উনি বলতেছে না এগুলো দরকার নেই। এতটুকু তো করতে হবে। আমি বলতেছি ঠিক আছে আমি পারব না। আমি সরাসরি বলতেছি। করে দিবে। উনার হবে না, নাকি? উনি বলতে চাচ্ছে যে এভাবেই করবে। এই এতটুকুতে AdSense এর জন্য আবেদন করবে। আমি বলতেছি এটা ডিনাই করে দিবে। অবশ্য কনটেন্ট লাগবে। 2000 ওয়ার্ডের উপরে কনটেন্ট লাগবে এখানে। উনাকে বলেন ব্যাকলিং বসে বসে ব্যাকলিং করতে। উনি আবার উনি আবার ওয়েব ডেভেলপার। আচ্ছা, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্লায়েন্ট গুলোকেই পাচ্ছেন নাকি রেগুলার? এদের ওদের একটা কথাগুলো শুনে আমার মানে মাঝে মধ্যে বিরক্তিও চলে আসে। এদের একটা কি ডাটাবেস বলে তৈরি করেন করে ওই গ্রুপে ছেড়ে দেন যাতে অন্যজন সময় নষ্ট গুলো না হয় আর কি। কি অবস্থা, মানে এরা তো এখন ওপেন সোর্স, আপনার নেটে সব ইনফরমেশন আছে, তো ওরা কেন এগুলো মানে করতেছে এটাই তো বুঝছি না, যে একটা অ্যাডসেন্স এর জন্য কি আমার এটা বুঝে আসতেছে না। AdSense এর জন্য একদম কম হলেও 2000 ওয়াটের একটা কনটেন্ট লাগবে। কাস্টমাইজেশন করে নাই, কনটেন্ট তো দূরের কাস্টমাইজেশনও করে নাই, শুধু WordPress থিমসটা শুধু ইনস্টল করে রেখে দিছে। এটার উপর উনি Google AdSense এর জন্য আবেদন করে বসে আছে। আরো বলতেছে এই ওয়েবসাইটের জন্য করব। ওয়েবসাইট লিংকটা সহ দিয়ে দিছে। আমি খুঁজছি আবার দিছে আমাকে লিংকটা। আমি বলছি মনে করছিলাম যে ভুল দিছে মনে হয়। আবার খুঁজছি আবার একই লিংক। ওকে, সমস্যা নেই, আমরা সবাই ধৈর্য ধরে এক্সাক্ট ক্লায়েন্ট পর্যন্ত অপেক্ষা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া একটু আপওয়ার্কে, আচ্ছা আপু তো একটা দিছে। হ্যাঁ আর কয়েকটা যদি একটু গিয়া দিতে আপওয়ার্কে জবে অ্যাপ্লিকেশন করার জন্য যে লেটারটা লিখে ওইটা একটু কয়েকটা যদি দিতেন। আপু কয়েকটা বলতে আমি কিন্তু অলরেডি একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, আপনার খেয়াল? হ্যাঁ, হ্যাঁ দিছেন। হ্যাঁ, হ্যাঁ দেখছি। আর কয়েকটা চাচ্ছিলাম আর কি ভাইয়া। এসইউ নিয়ে। আচ্ছা, এসিও নিয়ে আছে, আমি দেখবো, তাহলে আমি দেবো নেক্সট টাইম। আচ্ছা একটু এসইউ নিয়ে দিন। আচ্ছা আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি শেষ করব, সবাই ভালো থাকেন তাহলে।
আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।